চোখ থেকে অঝরে পানি ঝরছে রাজের মায়ের। চোখের পানিতে যেন পুরো বাড়ি ভেসে যাবে। কথা বলার শক্তিটুকুও যেন তার মাঝে নেই, মাটিতে লুটিয়ে আছে। তারপরেও তাকে কিল ঘুষি দিতেই থাকে তার বড় ছেলের বউ ঐশী, আর কর্কট কণ্ঠে বলতে থাকে, তোকে কত করে বলেছি সব কাজ শেষ করে তারপরে গলার মধ্যে ভাত দিবি, সেটা না শুনে তুই আমাদের জন্য তৈরি করা খাবার আগে খেয়ে ফেলেছিস। ছেলে বউয়ের এমন কথা শুনে আরও কষ্ট হতে থাকে রাশেদা বেগমের। তারপরেও অনেক কষ্ট করে বলে, বৌমা, দয়া করে এমন করে বলিও না। আমি তো তোমার শাশুড়ি হই। আর তাছাড়া আমি অনেক দিন হলো এমন ভালো মন্দ খাই না। আজকে চোখের সামনে দেখে নিজেকে সামলে রাখতে পারিনি। আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও মা। কিসের ক্ষমা, হ্যাঁ? আর তোকে বলেই বা কি লাভ? আমার জামাই তো মানুষ না। তাকে কত বললাম তোকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসো, কিন্তু না, তার তো একটাই কথা, সে এটা পারবে না। বৌমা, তুমি আমার কলিজার ধনকে কিচ্ছু বলিও না। আমি তোমার সব কাজ করে দিব। তুমি রাজ আর রাহাত ছাড়া কেই বা আছে আমার। এত ঢং আর নাটক না সাজিয়ে যা গিয়ে কাজগুলো শেষ কর। মা ছেলে মিলে আমার সংসারটা পুরোটাই শেষ করে দিচ্ছে। যত সব ঝামেলা আমার ঘাড়েই এসে পড়েছে। ঐশী ওপরের কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে রাজের মা মাটিতে বসে আছে। সেটা দূর থেকে দেখতে পেয়ে রাজ দৌড়ে এসে মাকে মাটি থেকে তুলে বলে, মা, তুমি এভাবে মাটিতে বসে আছো কেন? হ্যাঁ, আর তোমার কাপড়ে এভাবে মাটি লেগে আছে কেন? এই সময় ছেলেকে দেখে রাজের মা নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারছেন না। তবুও অনেক কষ্টে নিজেকে ধরে রেখে বলে, আসলে বাবা, বৌমা একা একা কত কাজ করে। আমি তো বসেই খাই, তাই একটু কাজ করছিলাম, যেন তার একটু সাহায্য হয়। তোমাকে কে বলেছে এই কাজ করতে? হ্যাঁ, আর ঐশী ভাবি একাই তো এই কাজগুলো করতে পারবে। তোমার বয়স হয়েছে সেটাও বোঝো না। তোমার কি আর আগের মতো কাজ করার বয়স আছে বলো? রাজের কথা শুনে রাশেদা বেগম ছেলের মুখপানে একধ্যানে চেয়ে রইলেন। ছেলের কথা শুনে যেন তার বুকে জমে থাকা সব কষ্ট দূর হয়ে গেছে। ধুর পাগল ছেলে, তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না তো। আমি সব সামলে নিতে পারবো। তুই কাজ থেকে এসেছিস, যা আগে খেয়ে নে। তুমিও আমার সাথে চলো, তোমার সাথে অনেকদিন হলেও খাবার খাওয়া হয় না। আমি কাজ থেকে এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো, ভাইয়া ভাবিও ঘুমাই গেছে, তাই আমাকে একাই খেয়ে নিতে হয়। এই যে বললি এখন আমার বয়স হয়ে গেছে, তাই তো আগের মতন আর জেগে থাকবার পারি না। সোনা মানিক আমার, যা তুই গিয়ে খেয়ে নে, আমি পরে গোসল করে খেয়ে নিব। আর রাহা তো এখনো আসেনি। মায়ের কথা শুনে রাজ সেখান থেকে চলে যায়। মায়ের মনে লুকিয়ে থাকা কষ্ট গলার কথা আর জানা হলো না। রাশেদা বেগম চোখের জল মুছে ছেলের চোখ ফাঁকি দিয়ে কাজগুলো শেষ করে। আসলে আপনাদের বলতেই ভুলে গেছি, রাশেদা বেগম তার ছেলে রাহাত আর রাজকে নিয়ে ছোট্ট একটা গ্রামে বাস করে। খুব ভালোভাবেই তার দিন কেটে যাচ্ছিল। কিন্তু তার বড় ছেলে রাহাতকে বিয়ে দিয়ে ঐশীকে ছেলের বউ করে এই বাড়িতে আনার পর থেকে তার কপালে দুঃখ বাসা বেঁধেছে। রাহাত আর রাজ এলাকার মোড়ে একটা দোকান দিয়েছে, সেটাই চালায়। সেই সুবাদে রাজ বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে। রাহাত যদিও বইয়ের এমন কর্মকাণ্ডের কথা জানে, তবুও কিছু বলে না। এইদিকে রাজ খাবার খাওয়ার জন্য ফ্রেশ হয়ে এসে, ভাবি, ও ভাবি, আমাকে খেতে দাও, আমার যে ক্ষুধা লেগেছে, তুমি কি সেটা বোঝো না? দেবরের এমন মিষ্টি কথা শুনে ঐশী ভেতর থেকে বেশ রাগ নিয়ে বলে, এমন মিষ্টি কথা বললেই তো আর আমি সিনেমার ভাবিদের মতো পটে যাব না। একটা বিয়ে কর, তাহলে বউয়ের হাতে খাবার খেতে পারবি। ভাইয়া বিয়ে করে অন্যের মেয়েকে খাওয়াচ্ছে, সেখানে আমার বিয়ে করে আর কি কাজ? শুধু শুধু ঝামেলা বাড়িতে টেনে আনা। একটার জ্বালাই তো সহ্য করতে পারছে না। কি? তার মানে তোর ভাই আমাকে বিয়ে করে এই বাড়িতে ঝামেলা বিয়ে করে নিয়ে এসেছে, আমি তোদের মা ছেলেকে জ্বালাই? না মানে বলছিলাম কি, তোমার বোনকে তাহলে এই বাড়িতে বউ করে নিয়ে আসবো নাকি? হ্যাঁ, বয়ে গেছে আমার বোনকে তোর সাথে বিয়ে দিতে। আমি তোদের সংসারে জ্বলে মরতেছি, আবার বোনকে নিয়ে আসি?
আর তাছাড়া কাজ তো করিস না, শুধু ঘুরিস আর ভাইয়ের ঘাড়ে বসে বসে খাস। তোমারে কইছে, দোকান থেকে প্রতিদিন টাকা তো এমনি এমনি আসে। শোনো, একটা কথা বলি, এই রাজ না থাকলে না তোমাদের যে কি হতো সে একমাত্র আল্লাহই ভালো জানে। হয়েছে হয়েছে, খেয়ে দোকানে যা। মাটির মতো একটা ভাবি আর ভাইয়া পেয়েছিস বলেই সুখ করতে পারছিস, না হলে এটুকু কপালে জুটতো না। ঐশী রাজের কপালে গুঁতা দিয়ে কথাটা বলেই সেখান থেকে রুমে চলে যায়। এইদিকে রাজও খাবার খেয়ে মায়ের কাছে আসে। মা, এ নাও 100 টাকা। বাড়িতে কোনো কিছু বিক্রি করতে আসলে তোমার পছন্দ হলে নিও, আর তোমার কি খেতে মন চায় আমাকে বলো, আমি নিয়ে আসবো নি। রাজের মা চৌকিতে বসে পায়ে তেল মালিশ করতেছিল। এমন সময় রাজ ওপরের কথাগুলো বলে। রাশেদা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে হাসা ভরা কণ্ঠে বলে, না রে বাবা, আমার এসবের কি আর বয়স আছে নাকি? তার চেয়ে বরং তুই ফাহিমকে ওর নানি বাড়ি থেকে নিয়ে আসে। ওকে ছাড়া আমার যে একদম সময় কাটে না আমার। মা, আমি তো সারাক্ষণ দোকানেই থাকি, তুমি ভাইয়াকে বললেই তো ভাইয়া গিয়ে ফাইমকে নিয়ে আসে। বলেছি তো বৌমা ও রাহাত দুজনকে, কিন্তু ওরা কেউ নিয়ে আসে না। ফাহিমকে কতদিন হলো দেখি না। আচ্ছা মা, তুমি থাকো, আমি গেলাম, আর ভাইয়াকে বলে দেখি কি করা যায়। আচ্ছা বাবা, সাবধানে যাইস কেমন? রাজ ঘর থেকে চলে যায়। আর এইদিকে ঐশী কান পেতে বাইরে থেকে সব শুনছিল। রাজকে ওর শাশুড়ি কি বলে। রাজ বাইরে বের হতেই ঐশী দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে, যেটার কারণে রাজ বুঝতেই পারল না ঐশী ওদের সব কথা শুনতেই এইখানে এসেছে। রাজ আর কথা না বাড়িয়ে চলে যায়। ঐশী সঙ্গে সঙ্গে রুমে গিয়ে রাশেদা বেগমের চুলের মুঠি ধরে। ওই বুড়ি, তোকে বলেছি না কেউ যেন বুঝতে না পারে আমি তোর সাথে এমন করি। বৌমা ছাড়ো, আমি তোমার মায়ের মতন, তুমি আমার চুলের মুঠি ধরছো। এমন পাপ করিও না মা। চুপ! মায়ের মতো? মা তো আর না। মা তো সেই হয় যে আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে। দেখো বৌমা, শুধু পেটে ধরলেই মা হওয়া যায় না। মা হতে হলে অনেক দায়িত্ব পালন করতে হয়। আর তাছাড়া তুমি যতদিন বিয়ের আগে তোমাদের বাড়িতে ছিলে ততদিন সে তোমার জন্মদাত্রী মা ছিলেন। এখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছো, এখন তো আমি তোমার মা আর তুমি আমার মেয়ে। চুপ কর বুড়ি, তোর এইসব জ্ঞানের আমার কোনো দরকার নেই। আর শোন, রাত যদি কিছু জানতে পারে তাহলে তোকে খুন করে ফেলবো। তাহলে তো ভালোই হয় বৌমা। আমি এমনিতে তো মরার থেকেও খারাপ সময়ের মাঝে আছি। নিজের ছেলের বউয়ের হাতে মার খাওয়ার থেকে মরে যাওয়াই তো সুখের। রাশেদা বেগম কথাগুলো বলে চোখের কোণে জমে থাকা পানি মুছে নেয়। এইদিকে ঐশী আর কিছু না বলে চলে যায়, কেননা সে জানে রাহাত যখন তখন বাড়িতে আসতে পারে। এইদিকে রাজ দোকানে গিয়ে ওর ভাইকে বলে, ভাইয়া, আজকে ফাইমকে নিয়ে আসো তো, মা ফাইমের কথা বলতেছে, ওকে ছাড়া মায়ের ভালো লাগে না। আর তাছাড়া আমাদের দুই ভাইয়ের একটা আদরের ছেলে, তাকেই তোমরা দূরে রেখেছো, এটা কি ভালো বলো? আমি পড়েছি এক মহাজালায়, মাতার নাতিকে নিয়ে আসতে বলে আর তার মাতার ছেলেকে নিয়ে আসতে নিষেধ করে। এখন কি করবো আমি, তুই বল। কি বলো ভাবি, ফাইমকে নিয়ে আসতে মানা করবে কেন? আর তাছাড়া ফাইম আমাদের দুইটা ভাইয়ের কলিজার ধন, ওকে ছাড়া আমাদের কি ভালো লাগে বলো? সেটাই তো, আমার রাতে ঘুম হতে চায় না ছেলেকে ছাড়া, কিন্তু সেটা তোর ভাবিকে কেমনে বোঝাই। আমি একটা জিনিস বুঝি না, বাড়ির সন্তান বাড়িতে থাকবে সেটা ভাবে মানা করতেছে কেন? সে যাই হোক, তুই থাক, আমি বাড়িতে গেলাম। আর শোন, মেয়ে কাস্টমার আসলে আবার ভাবে মজিস না, মেজে থেকে বিশ্বাস করা অনেক কঠিন। এমনভাবে বলতেছো যেন তুমি অনেক মেয়ের সাথে মিশেছো। একটা কি বিশ্বাস করে উঠতে পারছি না, আর অনেক মেয়ের কথা তো দূরেই থাকলো। রাহাত কথাগুলো বলতেই চলে যায়। এইদিকে রাহাতের বলা শেষ কথাটা রাজের কানে বারবার বাজতে থাকে, কিন্তু রাজ তার মানে রাজ কিছুই বুঝতে পারে না। রাজ দোকানের জিনিসগুলো সাজিয়ে রাখছে, এমন সময় পেছন থেকে কোকিল কণ্ঠে মেয়ে কণ্ঠে বলে ওঠে, এই যে মিস্টার, এভাবে অন্যমনস্ক হয়ে দোকানদারি করলে তো যে কেউ এসে এটা সেটা নিয়ে যাবে, সেটা টেরও পাবেন না। রাজ মেয়ে কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে হাঁ করে তাকিয়ে থাকে রায়সার দিকে, কেননা রায়সাকে আজকে যেন একটু বেশি সুন্দর লাগছে। রায়সা হাতে তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার, কোথায় হারিয়ে গেলে?
কই না তো, এই তো আমি আছি। আর তুমি ছাড়া কেউ কিছু নেবার সাহস করবে না, সেটা আমার জানা আছে। হ, তোমাকে কইছে। আচ্ছা যাই হোক, আমার এই ছোট্ট ভাইকে একটা ঠান্ডা দাও আর টাকা নাও। আরে দূর, শালাবাবুকে ঠান্ডা খাওয়াবো, এতে আবার টাকা নিতে হবে কেন? শালাবাবু এখনো হয়নি বুঝলে, আর তাড়াতাড়ি দাও, কেউ আসলে আবার সর্বনাশ হবে। কিসের সর্বনাশ হবে হ্যাঁ? এই লাইলি মজনুর প্রেমের ব্যাপারে সবার জানা, বুঝলে? মনে হয় তুমি আমার বাপের কথা ভুলেই গেছো। এই রে, তুমি জায়গা মতো ভয়ের কথা মনে করে দিলে। রাজ কথা বলতে বলতে ফ্রিজ থেকে একটা 1 লিটারের 7 আপ বের করে দিতে দিতে ওপরের কথাগুলো বলে। আসলে রায়সার বাবা মিনিস্টার সিদ্দিক রাজকে তার মেয়ের সাথে সহ্য করতে পারে না, এমনকি কয়েকবার রাজকে মারতে মারতে ছেড়ে দিয়েছে। আচ্ছা রাইসা, আমার পরিটাকে আজকে একটু বেশি সুন্দর লাগছে, যে কারণ কি? তোমার পরি যে সেজেগুজে তার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিল সেজন্য। তাই তো বলি। আচ্ছা, তোমার কিছু লাগলে নিয়ে যাও। না শোনা, আমার কিচ্ছু লাগবে না। আচ্ছা থাকো। আর হ্যাঁ, বিকেলে আমাদের গ্রামের পুকুর পাড়ে আসো কিন্তু। সে তো আসতেই হবে, আমার জান বলেছে। আর আমি আসবো না, সে কি হয় নাকি? এভাবে রাজ আর রায়সা আরও কিছু কথা বলে। আসলে তখন দোকানে অন্য কেউ ছিল না, তাই এত কথা বলতে পারলো। রায়সা চলে যায়, এইদিকে রাহাত বাড়িতে আসে। পরনের শার্টটা খোলার আগে ঐশী বলে ওঠে, তোমার মাকে নিয়ে আর পারছি না। আমি বলি একটা আর সে করে আরেকটা। আচ্ছা ঐশী, তোমার কি আর কোনো কাজ নেই? আমি আস্তে আস্তে শুরু করে দিলা, আর মায়ের বয়স হয়েছে, সেই বা কী করবে? সে আমি বুঝি না। আমার বাড়িতে থাকতে হলে কাজ করেই থাকতে হবে। দেখো ঐশী, ওটা তোমার না, বরং আমার মায়ের বাড়ি, আর অধিকার একটু বেশিই আছে। সেটা তার স্বামী বেঁচে থাকতে ছিল, এখন আমার স্বামীর বাড়ি মানে এটা আমার বাড়ি। তোমারই পেঁচাল বাদ দিয়ে খেতে দাও তো, রোজ রোজ এমন নাটকটির কথা শুনতে আর ভালো লাগে না। কি তার মানে বলতেছো আমি তোমার সাথে নাটক করি? তোমার মা অনেক ভালো। দেখো ঐশী, আমার মা কেমন সেটা সন্তান হিসেবে আমি জানি, তুমি কেন তাকে মা হিসেবে দেখছো না? তোমার মাকে আমার মা হিসেবে দেখতে বই গেছে। ঐশী কথাটা বলে খাবারের জোগাড় করতে চলে যায়। এইদিকে রাহাত মাথায় হাত দিয়ে ঠাস করে খাটে বসে বলতে থাকে, আমি পড়েছি এক জ্বালায়, একদিকে বউ আরেকদিকে মা, আমি কোন দিকে যাব? রাহাতের কথা শুনে ঐশী ভাতের প্লেট নিয়ে আস্তে আস্তে বলে, এতে ভাবার কি আছে? দিন শেষে বউয়ের আঁচলের তলে তো হাসতে হবে। এখন খেয়ে নাও, বাকিটা পরে দেখছি। রাহাতের কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নেয়, কেননা রাহাত জানে এখন কথা বললেই শুরু হয়ে যাবে ননস্টপ রেডিও বাজা। রাহাত খেয়ে বিছানায় শুয়ে ঐশীকে বলে, আচ্ছা ঐশী, আমি বলি কি, অনেক দিন তো হলো ফাইমোর নানা বাড়িতে গেছে। তো কি হয়েছে? আমার বাপের কি চাউল তাতে ফুরিয়ে যাচ্ছে নাকি? শোনো, আমার বাপ ভাই তোমাদের মতো ফকির বংশের না, বুঝলে? কেমন বংশের সে আমার ভালো করে জানা আছে। আসলে ঐশী, আমি বলছিলাম কি, এবার ছেলেটাকে নিয়ে আসি, মা ও রাজ দুজনেই নিয়ে আসতে বলছিল। তোমার মা তো চাই না আমার ছেলে ওর নানার বাড়িতে থেকে মানুষের মতো মানুষ হোক, লেখাপড়া করে। দেখো ঐশী, মা কিন্তু ফাইমকে অনেক ভালোবাসে, আর তাছাড়া আমাদের বাড়িতে থেকেও তো ছেলে ভালো করে লেখাপড়া করতে পারবে, তাই না? চুপ থাকো, যা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। ঐশী কথাটা বলে থালা বাসনগুলো টিউবওয়েলের পাড়ে রেখে আসে আর রাশেদা বেগমকে বলে আসে, এই বলি শোন, টিউবওয়েলের পাড়ে থালা বাসন রেখে আসলাম। ফাহিমের বাবা চলে গেছে, পরিষ্কার করবি। বৌমা, আমার শরীরটা ভালো না, তাই বলি কি তুমি যদি একটু কষ্ট করে কাজটা করতে। ঐশী রাশেদা বেগমের কথা শুনে চুলের মুঠি ধরে চোখের আগুন এনে বলে, কি বললি? তোর এত বড় সাহস আমাকে কাজ করতে বলছিস? ছাড়ো বৌমা, লাগছে আমার। এতই যখন লাগছে তাহলে ছেলেকে নিয়ে এই বাড়ি ছাড়ছিস না কেন? আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? তোমরাই তো আমার সব। ইমোশনাল কথা বাদ দিয়ে কাজ করিস। তোর ছেলে বাড়িতে দেখেই কিছু বললাম না। আর শোন, ফাহিমের বাবা যেন বুঝতে না পারে। আচ্ছা বৌমা, ঠিক আছে, আমি কাউকে বলবো না তুমি যে আমার সাথে এমন করো। ঐশী চলে যায়। রাশেদা বেগম চোখের কোণে জমে থাকা পানি মুছে নিয়ে ধীরে ধীরে কিছু সময় পরে কাজ করতে চলে যায়।
কেননা রাহাত চলে গেছে। রাহাত দোকানে আসার পর বিকেলে রাজ বলে, ভাইয়া তুমি থাকো, আমি একটু আসতেছি। দেখ রাজ, কোথা যাচ্ছি সেটা আমি ভালো করে জানি, তবে আবার যেন রাইসের বাবা ধরে তোকে ধোলাই না করে। ভাইয়া কি যে বলো না, তোমার ভাইকে মারবে এমন কি হতে পারে নাকি? কি হতে পারে আর না পারে সেটা আমার জানা আছে। রাজ আর কথা না পারিয়ে চলে যায় রায়সাদের গ্রামে। রায়সাদের বাড়িটা রাজাদের পাশের গ্রামে। ওদের প্রেম 2 বছরের, সবাই জানে, তবে ঐশী জানে না। রাজ পুকুর পাড়ে গিয়েই দেখে রায়সা দাঁড়িয়ে আছে, তবে পাশে পুকুর থেকে জেলে দিয়ে মাছ ধরাচ্ছে রায়সার বাবা। সেটা দেখে আর সামনে আগালো না, আড়ালেই লুকিয়ে রইল। রাজকে রায়সা দেখতে পেয়ে চোখের ইশারায় বুঝিয়ে দেয় আজকে চলে যেতে। তার বাবা দেখলে খবর আছে, কিন্তু রাজকে বোঝায় কে? সে তো যাবে না। রাজও চোখের ইশারায় বুঝিয়ে দেয়, যত যাই হোক না কেন, তোমার সাথে কথা না বলে আমি যাচ্ছি না। দরকার পড়লে তোমার ওই খাট্টাস বাপের হাতে মায়ের খামো, তবুও কথা বলেই যামু। রাজের কথা বুঝে রায়সা আর কিছু বলে না। মাছ ধরা শেষ হলে রায়সার বাবা বারবার রায়সাকে ডেকে বলেছে, রাইসা, বালতিটা দে তো। কিন্তু বাপের কথা রায়সা শুনতে পায় না, কেননা রায়সা বারবার রাজের দিকেই তাকিয়ে দেখছে। রায়সার বাবা আবার ধমক দিয়ে বলে, এই রাইসা, তোকে বলছি বালতি দিতে, আর তুই বালতি না দিয়ে ওই দিকে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, কই কই, না বাবা, কিচ্ছুই তো দেখছি না, আমি তো এমনি তাকিয়েছিলাম। এই নাও বালতি। রাইসা শোন, আবার যদি এই বদমাইশ দোকানদার রাজকে তোর আশেপাশে দেখি তো ওর খবর আছে। বাবা, রাজ এখানে দোকান রেখে কি করে আসবে? তুমি এমনি এটা বলতেছো? প্রেমে পড়লে হাজার কাজ থাকলেও প্রেমিকার সাথে দেখা করার সময় বের করতে হয়। বহু আগেই ওই সময়টা পার করেছি রে মা, সব বুঝি আমি। বাবা, তাহলে তো দেখি আমার বাবা প্রেম নামক স্কুলের হেডমাস্টার ছিল। এমন মিষ্টি কথায় আমাকে ভোলানো এতটা সহজ না। আমি আবারও বলছি, ও যেন এখানে না আসে, বাড়িতে আয়। ওপরের কথাটা বলে সিদ্দিক সাহেব বাড়ির দিকে রওনা দেয়। এইদিকে রায়সা সুযোগ পেয়ে দৌড়ে রাজের কাছে এসে, মায়ের খাবার খুব শখ জাগছে, তাই না? দেখলে না বাবা কি বললো? দূর, আমি ওই ভয় পাই নাকি? তোমার বাবার মুখ আছে বলছে, আমার পা আছে। এখানে এসেছে নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, হিসাব বরাবর। তোমাকে বলে লাভ নেই, আমার বাপ যেমন ঘাটতারা তুমিও তেমনি। এখন যাও, আমি কালকে দেখা করবো নি দোকানে গিয়ে। এত কষ্ট করে আইলাম আর তুমি খালি মুখেই বিদায় দিচ্ছ? ঠিক আছে, আমি বাবাকে ডাকছি, তোমাকে পেট ভরিয়ে দিবে নে। আব্বা, একটু এদিকে আসেন তো। এই না না, দেখো না। আচ্ছা গেলাম, কালকে আসবে কিন্তু। আচ্ছা বাবা, আসবো, পাগল একটা। জান, আমি শুধু তোমার পাগল। রাজ চলে যায়। এইদিকে রায়সাকে পেছনে না দেখে সিদ্দিক সাহেব আবারও রায়সাকে ডাকে, এই রাইসা, তুই পেছন থেকে কোথায় চলে গেলি? আব্বা, অহন একটু দাঁড় করিয়ে কথা বললো, তাই একটু দাঁড়িয়েছিলাম। ভাগ্য ভালো তোকে কোন অহনা দাঁড় করিয়ে কথা বললো সেটা আমি দেখিনি। দেখলে তো খবর হয়ে যেত। চল বাড়ি চল। বাপের কথা শুনে রায়সা বুকে ফু দিয়ে পিছে পিছে চলতে শুরু করে আর মনে মনে বলে, বান্ধবী অহনা, আজকে তোর নাম করে বড্ড বাঁচা বেঁচে গেলাম। ভাগ্যিস বাবা জানে না অহনা বাড়িতে নেই। এইদিকে রাশিদা বেগম কাজ শেষ করে তার ছেলের বউ ঐশীর কাছে এসে বলে, বৌমা, আমাকে যে কাজগুলো দিছিলা সেগুলো করে শেষ। এখন আমি একটু শুয়ে থাকি, শরীরটা একদম ভালো নেই, মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব। না না, সেটা তো হবে না। কাজ করতে করতে মরে গেলেও কোনো শোয়াশুয়ি নেই। যা, গিয়ে রান্নার জন্য সব রেডি কর। রাশেদা বেগম আর কিছু না বলে চোখ ভর্তি পানি নিয়ে সেখান থেকে চলে যায়। সারা শরীরে জ্বর, তবুও কাজ করতেই হচ্ছে। ধীরে ধীরে কাজ করতে থাকে। একসময় কড়াইয়ে তেল দেওয়ার সময় ছিটে হাতের ওপরে পড়ে যায়। রাশেদা বেগম চিৎকার করলে ঐশী ছুটে এসে চুলের মুঠি ধরে বলে, তো সাহস তো কম না, আমার স্বামীর কষ্টের টাকায় কেনা এতখানি তেল নষ্ট করলি। আজকে তোর খাওয়া বন্ধ। রাশেদা বেগম কি বলবে সেই কথা যেন খুঁজে পায় না। তার হাত পুড়ে গেছে সেইটা না ভেবে তেল নিয়ে পড়ে আছে। দেখো বৌমা, আমি তো
আর ইচ্ছে করে এটা করিনি। আমার হাতটাও তো পুড়ে গেছে দেখো। দেখতে হবে না, কাজ কর। বসে বসে খাওয়া তো, তাই কাজ গায়ে লাগে না। কাজ করে খাওয়ার পরেও যদি বসে বসে খাওয়া বলে, তাহলে কাজ না করে খাওয়াকে কি বলে? মুখে মুখে কথা কিন্তু আমার একদম পছন্দ না। ঐশী আরও কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। এইদিকে রাশেদা বেগম পোড়া হাত নিয়ে কাজ শেষ করে। রাতে আঁচল দিয়ে হাত ঢেকে রেখেছে যেন রাজের চোখে না পড়ে। রাজ মায়ের এমন ব্যবহার দেখে জিজ্ঞেস করে, মা, তুমি এভাবে হাত লুকিয়ে রাখছো কেন আসল দিয়ে? হ্যাঁ, রাজের কথা শুনে রাশেদা বেগম ঐশীর দিকে তাকায় আর ঐশী চোখের ইশারায় বুঝিয়ে দেয়, বললি খবর আছে। রাশেদা বেগম কথা লুকানোর জন্য বলে, আসলে হয়েছে কি রাজ, আমার না শীত লাগতাছে, তাই হাতের উপরে কাপড়ের আঁচল দিয়ে রাখছি। কি বলছো এইসব? আমরা গরমে ঘেমে একাকার, আর তুমি শীতে বরফ হয়ে যাচ্ছ। কথাটা তো আমার পেটে হজম হচ্ছে না। আর রাজ, এত কথা কেন বলতেছিস? মা বলছে না তার শীত করতেছে, আর এখন মায়ের বয়স হয়েছে, এমন তো হবেই। হ্যাঁ রাজ, তোমার ভাই তো ঠিকই বলেছে। আমার মনে হচ্ছে মা আমার কাছে কিছু লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটাই তো বুঝতে পারতেছি না। আচ্ছা মা, দেখি তোমার হাত। হাত দেখাও শব্দটা শুনেই ঐশীর কলিজা শুকিয়ে যায়, কেননা রাজের মায়ের এমন অবস্থা দেখে কাউকে ছেড়ে কথা বলবে না। ছেলের পর এমন ভীতু রূপ দেখে রাশেদা বেগম বলে, বাবা রাজ, তুই ভাত খেয়ে নে, আমি একটু ঘরে গেলাম, ভালো লাগছে না। তুমি তো ভাত খাওয়া শেষ করলো না, এখনই যাচ্ছ কেন? আর খাবো না বাবা, আমার ভালো লাগতেছে না। মা, তোমার যদি কিছু হয়ে থাকে তো আমাকে বলো, আমি ওষুধ নিয়ে আসতেছি। তবু আমার সামনে এভাবে থেকো না, আমার খুব কষ্ট হয় তোমাকে এভাবে থাকতে দেখলে। রাজের মা সেখানে আর না দাঁড়িয়ে চলে আসে, কেননা আর কিছু সময় রাজের এমন কথা শুনলে সে কিছুতেই নিজেকে ধরে রাখতে পারত না। রাশেদা বেগম রুমে এসে হাতে ক্রিম লাগিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে, কেননা সে জানে রাজ তাকে দেখতে রুমে চলে আসবে। রাজ বাইরে থেকে মাকে ডেকে বলে, মা, তুমি কি ঘুমিয়ে গেছো? হ্যাঁ রে বাবা, আমার ভালো লাগছে না, তাই শুয়ে পড়েছি। তুই শুয়ে পড় কেমন। কিন্তু তুমি তো জানো আমার মাথায় হাত বুলে না দিলে আমার রাতে ঘুম আসেই না। বাবা আজকে অমনি ঘুমিয়ে পড়ো না, আমার ভালো লাগছে না। আচ্ছা মা, ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি গেলাম। রাজ রুমে চলে যায়। আসলে প্রতিদিন রাজের মা রাজের মাথায় হাত বুলিয়ে দেওয়ার পরে রাজের চোখে ঘুম চলে আসে, না হলে ঘুম ধরা দিতেই চায় না। এইদিকে রাহাত ঐশীকে বলে, আচ্ছা ঐশী, রাজ যখন মায়ের হাতে কি হয়েছে দেখতে চাইলো, তখন তুমি এমন ঘাবড়ে গেলে কেন? কি বলছো? হ্যাঁ, ঘাবড়ে যাবো তাও আবার আমি? এটা কি হতে পারে নাকি? আমি তো এমনি অমন করেছিলাম। ও আচ্ছা, তবে আমার কাছে তো অন্য কিছু মনে হলো। তুমি মায়ের সাথে যেমন করো। আমাকে যদি এত সন্দেহ করো, তাহলে ওই বুড়িটাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ না কেন? রাহাত এবার ঐশীর গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, যেটার কারণে ঐশী অনেকটাই অবাক হয়ে যায়। তুমি কাকে বুড়ি বলতেছো? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো সে আমার জন্মদাত্রী মা আর তোমার শাশুড়ি? তোমার এত বড় সাহস, ওই বুড়ির জন্য আমাকে মারলে? আমি কালকেই বাপের বাড়ি চলে যাব। দেখো ঐশী, এমন করলে লোকে খারাপ বলবে। এখন আমাদের একটা সন্তান আছে, তার কথা চিন্তা করতে হবে। তোমার মা ভাই যতদিন এই বাড়িতে আছে, ততদিন আমি কিছুই চিন্তা করতে পারবো না। আমি এটা বুঝি না, মা তোমার কথা মতো সব কাজ একাই করে, তাহলে এমন কেন করো? আর রাজ তো কাজ করেই খায়, তাই না? আমি এত কথা শুনতে চাই না। আমি এত মানুষের জন্য রোজ রোজ খাবার রান্না করতে পারবো না। এই বাড়িতে আমি, তুমি আর আমাদের ছেলে থাকবে। তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলি শোনো। যদিও এখন মাথা গরম আছে, তবুও শুনি দেখি কি বলতে চাও তুমি। কালকে তোমাদের বাড়িতে গিয়ে ফাইমকে নিয়ে আসো, অনেকদিন তো থাকলো সেখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে 5,000 টাকা দাও আমাকে। এত টাকা দিয়ে কি করবে? তোমার বাড়িতে যেতে 50 টাকা গাড়ি ভাড়াও তো লাগে না। বাপের বাড়ি আমি কি খালি হাতে যাব নাকি? হ্যাঁ, আমার মা বাবা ভাই ভাবির জন্য কিছু নিতে হবে, বুঝেছো? আচ্ছা, নিয়ে যাইও সকালে। রাহাতের কথা শুনে ঐশীর রাগী মুখটা খুশিতে ভরে ওঠে। সকালে স্বামীর থেকে টাকা নিয়ে শাশুড়িকে কাজ বুঝিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় রাজ ওর ভাবিকে জিজ্ঞেস করে,
ভাবি তোমাকে আজকে না অনেক সুন্দর লাগছে। পাম দেওয়া ছাড়, বুঝলি? আমাকে প্রতিদিনই সুন্দর দেখা যায়। সেটা ভাইয়ের চোখে, কিন্তু আজকে আমার চোখে তোমাকে অনেক সুন্দর লাগছে। ওহো, তার মানে এতদিন আমাকে তোমার চোখে পেতনির মতো লাগছে মনে হয়। না না, আমি কি সেটা বলেছি নাকি? ভাবি আমি না মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করলে তোমার গ্রামেই করব। কেন কেন? তোকে আমার গ্রামেই বিয়ে করতে হবে কেন? তুমি এমন সুন্দর, তাহলে তোমার গ্রামের বাকি মেয়েগুলোও তো অনেক সুন্দর, যা অন্য গ্রামে পাওয়া যাবে না। গাড়ি এসে গেছে, তুই আমাকে পাম দেওয়া বাদ দিয়ে দোকানে যা, সুযোগ পেলেই শুরু করিস। ঐশী কথাটা বলেই অটোরিকশা করে চলে যায়। আর এইদিকে রাজ হাসতে হাসতে ওর পথে চলে যায়। ঐশী বাজারে গিয়ে ওর পুরো গোষ্ঠীর জন্য এটা সেটা কিনে বাড়িতে চলে আসে। মা, ভাবি, তোরা কোথায়? ঐশীর ডাক শুনে ওর মা উঠানে বসে কাঠের মাচা তৈরি করা রেখে কাছে এসে বলে, ঐশী, তুই কেমন আছিস? আর জামাই বাবাজি কোথায়? আমি একাই এসেছি। আচ্ছা মা, ভাবি থাকতে তুমি এই কাজ করতেছো কেন? তুমি জানো না তোমার কোমরে ব্যথা? আসলে মা, হয়েছে কি, মাহি তো ফাইম আর ফাওয়াতকে খাওয়াচ্ছে, তাই আমি একটু ওর কাজগুলো করে দিচ্ছি। আর তাছাড়া কাজ করলে সমস্যা কি, মাহির একটু সুবিধা হলো। শোনো মা, আমি একটা কথা বলি, তুমি এই সংসারে অনেক কাজ করেছো, এখন আর কোনো কাজ করবে না, যা করার ভাবি করবে। ঐশীর কথা রুম থেকে মাহি শুনতে পায় আর মনে মনে বলে, মানুষের মন বোঝা বড্ড দায়। সে তার শাশুড়ির সাথে যা নয় তাই ব্যবহার করে, আর এখানে আইসে ভালো সাজতে। নিজের মায়ের জন্য কত দরদ, অথচ শাশুড়ির জন্য কোনো চিন্তাই নেই। দু মুখ সাপ একটা, এমন মেয়েকে তো ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। মাহি ধীরে ধীরে ওপরের কথাগুলো মনে মনে বলতে বলতে বাইরে বের হয়ে আসে। মাহিকে দেখে ঐশী রাগী কণ্ঠে বলে, ভাবি, তোমার আক্কেল জ্ঞান কবে হবে বলো তো? তুমি জানোই মায়ের কোমরে ব্যথা, আর তুমি তাকে এমন ভারী কাজ করতে দিচ্ছ। আসলে আপা, হয়েছে কি, আমি তো মাকে কাজ করতে বলিনি, মা নিজে থেকেই করছে। মা করতে চাইলেই তুমি করতে দিবে? তুমি মানা করতে পারলে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো মানাই করেছি, কিন্তু মা শোনেনি। সে নিজেই কাজ করতে বসে গেছে। আমার কি দোষ বলো? যা হবার তা তো হয়েই গেছে। এখন থেকে আমার মাকে দিয়ে যেন কোনো কাজ করানো না হয়, বুঝেছো? উকিল ম্যাডামের কথা না বুঝে কি আর উপায় আছে নাকি? আচ্ছা আপা, আপনি ঘরে গিয়ে বসেন, আমি খাবারের ব্যবস্থা করি। হুম, আর এইগুলো ধরো। ফাহিম কোথায়? ফাহিম আর ফাহাদ এই তো ঘুমিয়ে গেল একটু আগেই। ঐশী আর কোনো কথা না বলে মাহির হাতে ব্যাগ আর মায়ের হাতে কিছু টাকা দিয়ে রুমে চলে আসে। আহা, নিজের মায়ের জন্য কত ভালোবাসা, আর স্বামীর মায়ের জন্য মাথা ভর্তি ঘৃণা। ঐশী আর ওর মা বাড়ির সামনের বড় আম গাছটার নিচে বাঁশের মাচায় বসে আছে। ঐশী শোন, তোকে কিন্তু একদম হাল ছাড়লে চলবে না। তুই সুতা ঢিল দিলেই কিন্তু তোর দেবর সব নিজের করে নিবে। মা, তুমি কোনো চিন্তা করিও না, আমি ওই দুটোকেই বাড়ি ছাড়া করব। তোমাদের জামাই আর কতদিন জিদ করে থাকবে? আমার ফাঁদে তো পা তাকে দিতেই হবে। এটাই তো, স্বামীকে হাত করতে পারলেই সব করতে পারবি। আর তাছাড়া তোর দেবর রাজ কিন্তু অনেক চালাক। ওকে যেমন দেখা যায় তেমন কিন্তু আসলে ও না। আরে মা, আমি তো সেটা জানি, তাই তো বুড়িকে দিয়ে বাড়ির সব কাজ করাই, আর যত প্রকার কষ্ট আছে তা দেই, তবুও এই বাড়ি ছেড়ে যায় না। শোন, একটা কথা বলি, যখন বাড়ি থেকে বের হবে না, তখন একেবারে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করবি, তাহলেই তো খেল খতম। মা, তোমার কথার মানে তো আমি কিছুই বুঝতেছি না। কি খতবের কথা বললে? আরে গাধি, যখন এভাবে পারবি না তখন অন্য পথ বেছে নিবি, মানে মা ছেলেকে পরপারে পাঠানোর ব্যবস্থা করবি। রাজ থাকতে এটা সম্ভব না, আর তোমাদের জামাইও এটা করতে সায় দিবে না। দিবে দিবে, আজকে মানা করবে, কালকে মানা করে, পরশু ঠিকই রাজি হবি।
একটা কথা মনে রাখিস, পুরুষ মানুষ হলো পানির মতো, তাকে যেই পাত্রে রাখবি সেখানেই নিজেকে মানিয়ে নেবে। শুধু একটু দূরে দূরে রাখিস, তাহলেই তোর কথাই চলতে শুরু করবে। ঠিক আছে, আমি তোমার কথা মতো কাজ করব তাহলে। আচ্ছা, এখন চল বাড়ির ভিতরে যাই, কেউ শুনে ফেললে আমার আবার সর্বনাশ হয়ে যাবে। হুম, চলো তাহলে। তারপরে মা মেয়ে বাড়ির ভিতরে চলে আসে। বিকালে বাড়িতে আসার সময় ঐশী মাহিকে বলে, শোনো ভাবি, আমার বাবা মায়ের যদি কখনো কষ্ট হয় তাহলে তোমাকে জবাই করে নদীতে ভাসিয়ে দিব, মনে রেখো। না আপা, আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার নিজের মা বাবার থেকেও বেশি ভালোবাসি। এখন ওনারাই তো আমার সব। এমনটাই যেন হয়। ফাইম, চলো। মা বাবা, তোরা ভালো থেকো। ঐশীমা, আমার আজকের দিনটা থেকে গেলে হয় না? সে কতদিন পরে আসলি। না মা, বাড়িতে ফাহিমের দাদি একা, আর আমি বাড়ি না থাকলে কি থেকে কি করে বসবে কে জানে। তারপরেও একটা দিন থেকে গেলেই কিন্তু হতো। তোকে মাহি ভালো মন্দ কিছুই রেঁধে খাওয়াতে পারলো না। আবার এসে জমিয়ে খেয়ে যাব ভাবির হাতের রান্না, কেমন? আজকে আমি আসি। আপা, দেখে শুনে সাবধানে যাইন কিন্তু। ঐশী আর কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। এমন সময় পেছন থেকে রায়সা এসে বলে, আরে ঐশী আপা যে, কখন আসলেন? আবার চলে যাচ্ছেন? ঐশী কথা শুনে রায়সার দিকে তাকিয়ে বলে, আরে রাইসা, কেমন আছো? আর তোমার বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার বাবা মা সবাই ভালো আছি। তো কোথায় যাচ্ছেন? আর বলিস না, দুপুরে এসেছিলাম, আবার এখন চলে যাচ্ছি ফাহিমকে নিয়ে। আজকে আসলেন আবার আজকে চলে যাচ্ছেন, কেমন হলো না? বিয়ে করে নাও, তারপরে বুঝবা সংসারের দায়িত্ব কত বড়। সেটাও তো বটে। তবে আপা, আমার খুব ইচ্ছে আপনার শ্বশুরবাড়ির ওইদিকে বিয়ে করার। নিজে নিজে চাইলেই তো আর হবে না, আল্লাহ যেখানে লিখে রেখেছে সেখানেই হবে। আচ্ছা, গাড়ি এসে গেছে, যাই তাহলে। আচ্ছা, সাবধানে যাইন কিন্তু। ঐশী চলে যাবার পরে রায়সা মাহিদের বাড়িতে গিয়ে মাহির কাছে বসে। ভাবি, তোমার ননদকে বাড়িতে যেতে দেখলাম। এসেছিল, আবার চলে গেছে। ভালো হয়েছে, আমাকে একেবারে প্যারা দিয়ে মারে। কিন্তু ঐশী আপার কথাবার্তা শুনে তো অমন মনে হয় না। রায়সা, তুমি জানো না ঐশী আপা কি ধরনের মানুষ? তাকে দেখে বোঝাই যায় না সে কেমন। তার ভিতরটা একদম জঘন্য। নিজের শাশুড়ির সাথে যে ব্যবহার করে দেখলে বুঝতে। কি বলো? এমন কিভাবে করতে পারে? নিজের মা বাবা আর স্বামীর মা বাবা তো একই, তাই না? আর তাছাড়া মেয়েদের বিয়ের পর স্বামীর মা বাবাই তো আপন হয়। এইটাই কিছু কিছু মূর্খ মহিলাদেরকে বোঝাবে। তারা ভাবে সংসারের শ্বশুর শাশুড়ি খেলে সংসারের অর্থ ফুরিয়ে যাবে। তারা কেন ভাবে না যে নিজের যদি 2-3টা আরও সন্তান থাকতো তাহলে কি তাদের খেতে দিতে হতো না? ভাবি, তুমি যাই বলো না কেন, আমি আমার শ্বশুর শাশুড়িকে কখনোই কষ্ট দিব না। আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। আর চুপ থাকো, ফাদের দাদি শুনলে খবর আছে। না বাবা, আমি এখন চলে যাই। না জানি তোমার হিটলার শ্বশুর কখন আমার উপরে আক্রমণ করে বসে। আচ্ছা যাও, তবে আবার আসিও কেমন? আচ্ছা ভাবি, ঠিক আছে। রায়সা ওপরের কথাগুলো বলে ওই বাড়ি থেকে চলে আসে। আসলে রায়সাদের বাড়ি আর ঐশীদের বাড়ি পাশাপাশি, তাই চেনা জানা। তবে রায়সার সাথে রাজের যে প্রেম, সেটার কথা ঐশী বা মাহি কেউ জানে না। এইদিকে ঐশী বাড়িতে আসলেই ফাহিম দৌড়ে গিয়ে ওর দাদির কাছে গিয়ে, দাদি, তুমি কেমন আছো? আর আমাকে ভুলে কি করে থাকলি? হ্যাঁ, দাদু ভাই, আমি কি তোকে ছাড়া ভালো থাকতে পারি বল? সব সময় তোর কথাই ভেবেছি। তা তুই কেমন আছিস? আমিও তোমাকে ছাড়া একদম ভালো নেই। এখন একটু ভালো লাগছে তোমাকে দেখি। আয় দাদু ভাই, আমার কাছে আয়, তোকে নয়ন ভরে দেখি। রাশেদা বেগম ওপর কথাটা বলে ফাহিমকে বাহুডোরে টেনে নিতে নিলেই ঐশী দৌড়ে এসে,
ফাহিম, তোকে এখানে কে আসতে বলেছে? হ্যাঁ, যা ঘরে যা, আমি তোর জন্য নাস্তা রেডি করে নিয়ে আনছি। না, আমি দাদির কাছে থাকবো, নাস্তা তুমি আর বাবা খাও গা। ফাহিমের কথা শুনে ঐশিয়া নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। ঠাস করে ফাহিমের গালে থাপ্পড় বসিয়ে দেয়। ফাহিম ব্যথায় চিৎকার করে বলে, চুপ, একদম কান্না করবি না। আমার কথা তো শুনিস না? মায়ের তো খেতেই হবে, আর আমার কথার অবাধ্য হবি বল? বৌমা, তুমি মানুষ নাকি অমানুষ? এইটুকু একটা বাচ্চার গায়ে এইভাবে কেউ হাত তোলে? তুমি তো মা নামের কলঙ্ক। এই, তোর আশকারা পেয়ে আমার ছেলেটা ফাজিল হয়ে যাচ্ছে, আর আমার ছেলেকে কিভাবে রাখতে হবে সেটা আমি জানি, তোকে বলতে হবে না, বুঝলি? দেখো বৌমা, তুমি আমাকে মারো কাটো যাই খুশি তাই করো, আমি কিচ্ছুই বলবো না, কিন্তু আমার নাতির গায়ে হাত দিলে আমি মেনে নিব না। রাশেদা বেগমের কথা শেষ হবার আগে ঐশী খপ করে রাশেদা বেগমের চুলের মুঠি ধরে বলে, কি করবি বল? আমার ছেলেকে আমি মারি কাটি সেটা আমার ব্যাপার, নাক গলাতে আসলে এখানেই পুঁতে ফেলবো। বৌমা, তুমি একদিন ঠিকই এর প্রতিদান পাবে, দেখে নিও। ছেলে তুমিও পেটে ধরেছ, কথাটা ভুলে যাইও না। অভিশাপ দিচ্ছিস নাকি? অভিশাপ না, এটা সত্যি কথা, তোমাকে মনে করিয়ে দিলাম। আম্মু, তুমি দাদির চুল ধরলে কেন বলো? আমি বাবা আসলে বলে দিমু। একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। চল রুমে চল, দিন দিন ফাজিল হয়ে যাচ্ছে। ঐশী ফাহিমের হাত ধরে রুমে নিয়ে যায়। এইদিকে রাশেদা বেগম আর কিছু না বলে কাজ করতে থাকে। বিকালে রাজ ওর ভাইকে বলে, ভাইয়া, ভাবি মনে হয় ফাহিমকে বাড়িতে নিয়ে এসেছে। আমি গেলাম, কদিন হলো ফাহিমকে দেখি না। রাতে গিয়েও তো দেখতে পারবি, এখন দোকানে বেচা কেনা হচ্ছে, এখন যেতে হবে না। তোমার কি মনে হয় আমি তোমার কথা শুনে এখানে থাকবো? ভুলেও না। তোকে নিয়ে আছি আরেক জ্বালায়, যেটা বলবি সেটাই করবি। জানোই যখন তখন বাধা দাও কেন? আর দেখি কিছু সদাই দাও, বাড়িতে গেলেই শুরু করবে নি। ছোট আব্বু সদাই দাও। রাজের কথা শুনে রাহাত কিছু সদাই দিয়ে দেয়। রাজ নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। পথে রায়সার বাবাকে দেখে লুকানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। সিদ্দিক সাহেব রাজকে দেখে ডাক দেয়, ওই যে বদমাশ দোকানদার, এদিকে আয় তো। এই রে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। গুণীজনেরা মিথ্যে বলেনি কথাটা। তা চাচা আমাকে ডাকলেন কেন? কেন ডাকি তুই বুঝিস না তাই না? তোকে কতবার বলেছি আমার মেয়ের পিছনে না ঘুরতে, তারপরেও তুই পিছন পিছন ঘুরিস। আমি রাইসের পিছনে পিছনে ঘুরি সেটা আপনাকে কে বললো? হ্যাঁ, আমি তো রাইসের হাতে হাত রেখে পাশাপাশি চলি। দাঁড়া, তোকে পাশাপাশি হাঁটাহাঁটি বের করতেছি। হতচ্ছাড়া, আমার মুখে মুখে কথা বলিস। ব্যাস, রাজকে আর পায়কে। রাজ এক দৌড়ে সেখান থেকে চলে আসে। এইদিকে সিদ্দিক সাহেব রাগে গজগজ করতে করতে দোকানে চলে আসে। আসলে এই দুই গ্রামের মাঝে এই দোকানটাই সবচেয়ে বড়, যেখানে সব কিছুই পাওয়া যায়। সিদ্দিক সাহেবকে রাখতে দেখে রাহাত জিজ্ঞেস করে, চাচা, আমি তো এর আগে আপনাকে এমন রাখতে দেখিনি, এখন আবার কি হলো আপনার বলেন তো? কে বলবো রে রাহাত, আমি তো তোর হতচ্ছাড়া ভাইয়ের সাথে পেরে উঠছি না। এ তো মানা করার পরেও আমার মেয়ের পিছনে লেগেই থাকে। সেটাই তো, এতটা চিন্তার কি আছে? রাজ আপনার মেয়ের পিছনে পড়ে আছে, সেটা তো ভালো কথা। অন্য কেউ আর আপনার মেয়েকে বিরক্ত করতে পারবে না। যেদিন তোদের দুই ভাইকে পাড়ার মোড়ে বেঁধে বাইরানো শুরু করবো, সেদিন বুঝতে পারবি এই সিদ্দিক কোন ধরনের মানুষ। সময় থাকতে তোর ভাইকে সাবধান করে দিস, ভালো হতে কিন্তু পয়সা লাগে না। আপনি মুরব্বী মানুষ, এত সুন্দর করে উপদেশ দিলেন, মানতে তো হবেই। তবে একটা কথা কি জানেন? কি কথা রে? আমার ভাই রাজ, ও যেটা করতে চায় ঠিক সেটা না করে ছাড়ে না। সেটা দেখা যাবে। আমি বেঁচে থাকতে তোর ভাইয়ের মনের আশা কখনোই পূরণ হবে না। যদি বাজি লাগতে চাস তো লাগতে পারিস। আমরা গরিব মানুষ, শুধু শুধু এসবের পেছনে টাকাবাজি ধরে কি করব? যাই হোক, আমাকে 2 প্যাকেট নুডলস আর 4টি ডিম দে তো। ঠিক আছে চাচা, আপনি একটু সময় নিন, আমি এক্ষুনি দিচ্ছি। রাহাত কথাটা বলেই সিদ্দিক সাহেবের কথা মতো জিনিসগুলো পলিথিনে ভরে তাকে দিলেন। সিদ্দিক সাহেব টাকা দিয়ে চলে গেলেন। এইদিকে রাজ বাড়িতে এসে, এই ফাহিম, কোথায় তুই? দেখ তোর জন্য আমি কত কি নিয়ে এসেছি।
রাজের কথা শোনা মাত্রই ফাহিম ওর মায়ের কাছ থেকে ছুটে বাইরে চলে আসে। রাজ ফাহিমকে দেখে কোলে তুলে নিয়ে বলে, কি ব্যাপার আব্বাজান, মন খারাপ কেন? হ্যাঁ, আমি তোর জন্য এত সদাই নিয়ে আসলাম। চাচ্চু, তুমি আমার জন্য এইসব কেন আনছো? কারণ এইসব তোর ভীষণ পছন্দ, এইগুলো সব তুই একাই খাবি। তোমার আক্কেল জ্ঞান কবে হবে বলো তো? আমি আমার গিন্নিকে দেখি কি করে একা একাই খাবো বলো? ফাহিমের কথা শুনে রাজ ও মিসেস রাশেদা বেগম হেসে দেয়। রাজ ফাহিমের গালে ছোট্ট করে একটা চুমু দিয়ে বলে, আচ্ছা আব্বাজান, তুই তোর গিন্নিকে সাথে নিয়েই খাইস, সমস্যা নেই তো? সমস্যা নেই? কি বলছো? আমি গিন্নির পথে কিছু খেলে সমস্যা অবশ্যই আছে। কি বলিস? তা কিসের সমস্যা সেটা একটু শুনি। রাজের কথা শুনে ফাহিম কিছু বলতে যাবে, তার আগে রুম থেকে বাইরে এসে ঐশী চিল্লিয়ে বলে, ফাহিম, তোমাকে বলেছি না খাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়বে, সেটা না করে তুমি এখানে এসে নাটক করতেছো? হ্যাঁ, ভাবি, তোমার সাহস তো কম না? আমার সামনে আমার আব্বাজানকে তুমি ধমক দিয়ে কথা বলছো? দেখো রাজ, ছোট বাচ্চাদের এভাবে মাথায় তুলে রাখতে নেই, তাহলে তারা বিগড়ে যায়। ভাবি, একটা কথা মনে রেখো, কাউকে মাথায় তোলা গেলে আবার তাকে মাথা থেকে নামানোও যায়, তাই বলে তুমি ওকে বকা দেবে? আহ রাজ, চুপ কর তো, বড়দের সাথে এভাবে কথা বলে? মা, তুমি দেখছো না ভাবি আগেই শুরু করেছে। আর ফাহিম, তুই রুমে গিয়ে শুয়ে শুয়ে এগুলো খা, আমি তোর মায়ের ক্লাস নিয়ে আসি। ঠিক আছে চাচ্চু, আমি গেলাম। কি মজা! চাচ্চু আমার জন্য কত কি এনেছি। এইদিকে রাজের কথা শুনে ঐশী দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলে, সাহস কত বড়, আমার ক্লাস দিবে? আরে রাজের বাচ্চা, একটু সবুর কর, যার পর দেখব কে কার ক্লাস করে। ভাইয়ের ঘাড়ে বসে বসে খাও তো, বুঝতে পারো না? ভাবি, তুমি কি এমন করে ভাবতেছো শুনি? না কিছু না। তা তুই এখন দোকান থেকে বাসায় আসতে গেলি কেন? তোর ভাই কি একা একা দোকান সামলাতে পারবে? কি করব বলো, তুমি আমার আব্বাজানকে এতদিন পরে বাড়িতে নিয়ে আসলে, তাকে না দেখে কি থাকা যায়? হয়েছে হয়েছে, এত আদি খেতা না দেখিয়ে দোকানে চলে যা। ঐশীর কথা শুনে রাজ আর কোনো কথা না বলে ওর মায়ের সাথে রুমে চলে আসে। মা, তুমি খাবার খেয়েছো? হ্যাঁ, আমি খেয়েছি। ঐশী আমাকে না খেয়ে থাকতে দিবে ভাবলি কি করে? ভাবি তোমাকে অনেক অনেক ভালোবাসে, তাই না মা? হুম, অনেক বেশি ভালোবাসে, যেটা মাঝে মাঝে আমি ধরেই রাখতে পারি না। এত ভালো কেউ কেমনে বাসে? এটাই তো বউ শাশুড়ির ভালোবাসা। রাজের কথা শুনে রাজের মা মনে মনে বলে, কেমন ভালোবাসে তুই যদি একবার জানতি, তাহলে নিজের হাতে ওকে গলা টিপে মেরে ফেলতি রে বাবা। কি ভাবছো এমন করে? আচ্ছা তুমি থাকো, আমি দোকানে যাই, ভাইয়া একা আছে। আচ্ছা যা, সাবধানে যাইস কিন্তু, কেমন? ঠিক আছে মা, তুমিও সাবধানে থেকো। এই বাড়ি ওই বাড়ি বেড়াইতে যাইও না আবার। রাজ কথাটা বলে সেইখান থেকে বেরিয়ে চলে যায়। কিছু দূর যেতেই চোখে পড়ে পরিচিত কারো মুখ। রাজ তার কাছে গিয়ে বলে, কি ব্যাপার, আমার মহারানী তো আমাকে বললো আগামীকাল দেখা করবে, তোরা হঠাৎ আজকে আমার গ্রামে কেন? আপনার মহারানী যে মহারাজ ছাড়া একা একা ভালো লাগে না, সেটা কি আপনি বোঝেন মশাই? হুম হুম। আহারে, এইটুকু জিনিস আমি বুঝতেই পারিনি। যাই হোক, তোমার দেখা পেয়ে মনটা ভরে গেল। তবে এখান থেকে অন্য কোথাও যাই চলো। তোমার হিটলার বাপে দেখলে আমাকে মেরে চার রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখবে। তুমি হবু শ্বশুরকে দেখে এত ভয় পাও, তাও আবার আমাকে বিয়ের কথা বলবে? কি করে শুনি? হুম হুম। পাগল নাকি তুমি? আমি তোমার বাবার কাছে তোমার বিয়ের কথা বলতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, কি বলছো তুমি? আমাকে ভালোবাসো অথচ বিয়ের কথা বলতে পারবে না আমার বাবার কাছে? তাহলে এটা কি, আমার সাথে প্রেমের নামে টাইম পাস করতেছো তুমি? আরে বাবা, আমি তোমাকেই ভালোবাসি, আর বিয়ে যদি করতে হয় তোমাকেই করব। তাহলে বললে যে তুমি আমাদের বিয়ের কথা বাবার কাছে বলতে পারবে না? কারণ আমার বড় ভাই ও মা আছে, তারাই তোমার আমার বিয়ের কথা বলতে তোমার হিটলার বাপের কাছে যাবে, বুঝেছো? উফ, বাবা বাঁচালে, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার পাগলিটা, সামান্য বিষয়ে ভয় পেলে কি চলে? চলেন ওই দিকটায় যেতে যেতে কথা বলি। রাজ আর রায়সা ওইখান থেকে হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে আসে। গ্রামের মেঠো পথে এইভাবে হাঁটতে বেশ ভালোই লাগছে রায়সার।
আবার মনের মাঝে একটু একটু ভয়ও বিরাজ করছে। কে জানি কখন দেখে ভেজাল বাজিয়ে দেয়। আচ্ছা রাজ, তুমি তোমার পরিবারের কাউকে তো আমাকে দেখালে না। শুধু দোকানে তোমার বড় ভাই থাকে বলেই আমি তাকে চিনি, তবে সে আমাকে জানে কি না সেটাও তো জানি না। আরে বাবা, সবার সাথেই তোমাকে পরিচয় করাবো, সমস্যা নেই। হুট করেই তো আর একটা কাজ করে বসা যায় না, তাই না? আর ভাইয়া আমাদের সম্পর্কে সবটাই জানে। তাহলে আর সমস্যা কি? এখন আমার শাশুড়ির সম্মতি পেলেই হলো। আমার বিশ্বাস আছে আমাদের বিষয়ে মা কখনোই বাধা প্রকাশ করবে না। না করলে তো ভালো। এভাবে কথা বলতে বলতে অনেকটা দূর চলে আসে। সন্ধ্যা হয়ে এলে রাজ রায়সাকে ওদের গ্রামে রেখে দোকানে চলে আসে। রাজের আসতে এত দেরি হওয়াতে রাহাত জিজ্ঞেস করে, রাজ, তোর তো মনে হয় কাজ করে খাওয়ার ইচ্ছা নেই, তাই না? সেই কখন বাড়িতে গেলি আর দাঁত কেলি এখন আসতেছিস? ভাইয়া আসলে হয়েছে কি, আমি আসতেই নিছিলাম, তো পথে একটা কাজ পড়াতে সেটা করেই এলাম। জানি তো তোমার সামনে কি কাজ পড়ে, আমি ভালো করেই বুঝে গেছি। এবার তোকে বিয়ে না দিলে তোকে মানুষ করতে পারবো না। তাহলে রাগ করে আমাকে বিয়ে দিলেই তো পারো, আর ভাবিরও কষ্ট করতে হবে না রোজ রোজ আমার জন্য রান্না করার। বিয়ে তো দিতে চাই, কিন্তু সাথে সিদ্দিক চাচা তো মেয়ে বিয়ে দিতেই চায় না। তোর নাম শুনতেই তো রেখে আগুন হয়ে যায়। তার মেয়ের সাথে আমি প্রেম করেই বেড়াই, এটুকু রাগ দেখানো স্বাভাবিক, এতে আমি কিছু মনে করি না। দেখি তোদের জন্য কি করা যায়। তবে আমি বুঝে গেছি তোকে বিয়ের বাঁধনে না বাঁধলে দোকানে মন বসাতে পারা অসম্ভব। উফ ভাইয়া, সবে যে তোমার মতো করে ভাবতো, তাহলে কেউ আর সিঙ্গেল থেকে রাতে কষ্ট পেত না। রাজের কথা শুনে রাহাত ওর কান টেনে আস্তে করে বলে, চুপ কর হারামজাদা, আমি তোর বড় ভাইয়ের কথা বলতেছিস বিয়ের মতো। ভাইয়া একটা কথা মনে হয় তুমি ভুলেই গেছো, বড় ভাই হলো বন্ধুর মতো, যার সাথে সব কথাই শেয়ার করা যায়। হয়েছে, আর বলতে হবে না, এখন দোকানে বসে একটু বেচা কিনা কর। রাজ আর কথা না বলে দোকানের কাজ করতে মেতে ওঠে। এইদিকে ঐশী ওর শাশুড়ির কাছে এসে বলে, তোকে যে আমি বারবার বলে দিয়েছিলাম হাঁড়ি পাতিল পরিষ্কার করলে ভালো করে করবি, এমন কালচে দাগ যেন না দেখা যায়। বৌমা, তুমি আমার সাথে এমন বাজে ব্যবহার কেন করো? আমি তো তোমার সব কথা শুনেই কাজ করি। আর তাছাড়া মাটির চুলাতে রান্না করলে এমন দাগ তো একটু একটু দেখাই যায়। যখন চুলের মুঠি ধরে মাটি ছেঁচড়াবো তখন দেখবি আর দাগ দেখা যায় না। আমি যতই তোর সাথে ভালো ব্যবহার করতে চাই, তুই ততই আমাকে খারাপ হতে বাধ্য করিস। দেখো বৌমা, আমি তোমার শাশুড়ি, একটু সম্মান দিয়ে কথা বলো। এভাবে বড়দের তুই তুকারি করা লাগে না। রাশেদা বেগমের কথা শুনে ঐশী রেগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তোর থেকে নিশ্চয়ই আমাকে কোনো জ্ঞান নিতে হবে না, তাই না? আমার নিজের কাছে অনেক অনেক জ্ঞান আছে। ঐশীর কথার কোনো জবাব দেয় না রাশেদা বেগম। কেননা ঐশীর দেওয়া ধাক্কার কারণে পাশে থাকার পাথরে লেগে ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। রাশেদা বেগমের ঠোঁটের কোণে জমে থাকা রক্ত মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বৌমা, আমি কি তোমার কাছে এতটাই খারাপ যে এমন ব্যবহার করো? আমি তো তোমার মা, তাই না? চুপ, একটাও কথা বলবি না। তুই আমার মা না, বরং তুই হলি রাহাতের মা। রাহা, মা বলেই তো তোমার শাশুড়ি, আর শাশুড়ি তো সব সময় মায়ের মতোই হয়। এটা ভুল। হাড্ডি কখনো মাংস হয় না, আর শাশুড়ি কখনো জন্মদাত্রী মা হয় না। তোমার ধারণা একেবারে ভুল। মনের মিল থাকলে শাশুড়ি থেকেও জন্মদাত্রী মায়ের থেকে বেশি ভালোবাসা পাওয়া যায়। মায়ের যদি খেতে না চাস তো চুপচাপ এই কাজগুলো আবার কর। আমি গেলাম। ঐশী কথাটা বলে সেখান থেকে চলে যায়। এইদিকে রাশেদা বেগম গিয়ে সব কাজগুলো শেষ করে। রাতে দুই ভাই একসাথে দোকান বন্ধ করে বাড়িতে আসে। রাজকে দেখে ফাহিম দৌড়ে গিয়ে বলে, চাচ্চু, তুমি এসেছো? আমি তোমার জন্যই না ঘুমিয়ে বসে আছি। কেন কেন, আমার আম্মা যেন এখনো না ঘুমিয়ে বসে কেন আছে? হ্যাঁ, কারণ আমি জানি আমার বাবা কোনো সাদাই আমার জন্য না আনলেও আমার চাচ্চু ঠিকই নিয়ে আসবে। বাবা, বাপের থেকে চাচাকে বেশি বিশ্বাস। এই না বাবা, এই সবগুলো চকলেট তোর। ফাহিম খুশি হয়ে চকলেটগুলো নিয়ে দৌড়ে চলে যায়। আর এদিকে রাহাত রাজকে বলে, রাজ, তুই আমার ছেলেকে কি মায়া করলি বলতো? আমার সাথে কথাই বললো না, অথচ তোর থেকে সদাই নিয়ে দৌড়ে চলে গেল। ভাইয়া এটাই তো ভালোবাসা। তুমি তো ফাহিমকে সময় দাও না, তাই তো তোমার সাথে মেশে না।
আমি সময় দেই তাই ও আমাকেই বেশি প্রাধান্য দেয়। আরে গদ্ধপের বাচ্চা, আমিও দেখবো তোকে কতদিন এইভাবে জানে। কয়টা দিন সবুর কর, তারপর বোঝাবো। হেই ঐশী, কি চিনিস? ঐশীকে এইভাবে নিজে নিজে কথা বলতে দেখে রাহাত জিজ্ঞেস করে, আচ্ছা ফাহিমের আম্মু, তোমার আবার কি হলো বলো তো, এভাবে একা একাই বকবক করছো? কই না তো, আমি তো কিছুই বলিনি। ওহো, তাই বলি। যাই হোক, তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো, যাও। যাচ্ছি। ঐশী রাগ দেখিয়ে চলে যায়। রাশেদা বেগম কিছুই বলে না, কেননা সে কিছুই বললে রাজ বুঝে যাবে। কিছু সময় পরে ঐশী রাহাত ও রাজকে খেতে দেয়। রাশেদা বেগম খেতে বসে না দেখে রাজ ওর মাকে বলে, মা, তুমি খেতে বসতেছো না কেন? রাজ, আমি তো তোরা আসার আগেই ফাহিমকে নিয়ে খেয়ে উঠেছি। এখন পেটে আর জায়গা নেই। তোরা দুই ভাই খেয়ে নে বাপ। বুঝি না, তুমি আমাদের সাথে খাবার কেন খাও না? রাজ, মা তো বললোই সে খেয়েছে, তারপরেও কেন এত কথা বলতেছ? হ্যাঁ ভাবি, আমি আমার মাকে খেতে বলবো না তো কাকে বলবো? হ্যাঁ, তুমি তো একবার জন্য মাকে খেতে বলে না। মা যতই খেয়ে উঠুক না কেন, তাকে খেতে বলাটা তোমার দায়িত্ব। তোমার কি মনে হয় তাকে খাইয়ে খাইয়ে আমি মেরে ফেলবো? দরকার হলে সেটাই করবে, তাও আমার মাকে না খাইয়ে রাখবে না। মনে রেখো, আমরা দুই ভাই কামাই করে খাবার নিয়ে আসি, তোমার বাপের বাড়ি থেকে আনতে হয় না। দেখলে ফাহিমের বাবা, তোমার ভাই কি বললো? আমাকে ও এই কথা বলতে পারলো? আহা ঐশী, রাজ তোমার সাথে মজা করতেছে সেটাও বোঝো না। দাও ওকে আরেক পিস মাংস দাও। রাহাতের কথা শুনে ঐশী রাজের প্লেটে মাংস দিতে দিতে বলে, আমি সবই বুঝি। রাজ আমার সাথে এই সব মজা করতে বলেছে না কি করে বলেছে সেটা আমার অজানা নাই। দেখো ভাবি, আমি খাবার সময় বেশি কথা বলতে চাই না, সো প্লিজ একটু চুপ থাকো। আমি খেয়ে চলে যাই, আর পরে তোমার যত খুশি মন চায় তোমার জামের সাথে ঝগড়া করো। খেতে বসে ভাতের থেকে বেশি কথা বলে ফেলেছিস, আর এখন বলতেছিস খাওয়ার সময় কথা বলিস না? যত সব নাটকীয়তা, তোর থেকেই শেখা যায়। ঐশী কথাটা বলেই রুম থেকে চলে যায়। এদিকে রাশেদা বেগম এত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব চুপ করে শুনতেছিল, কেননা তার তো কোনো কিছু বলার সাধ্য নেই। কিছু বলতে গেলেই ছেলের বউয়ের হাতে মার ছাড়া কিছুই কপালে জুটবে না। তার চেয়ে চুপ করে থাকাটাই ভালো মনে করে সে। এইদিকে ঐশী চলে যাওয়ার পরে রাশেদা বেগম রাজকে উদ্দেশ্য করে বলে, রাজ, তোর আবার বৌমার সাথে ঝগড়া বাঁচাতে হবে কেন? হ্যাঁ, চুপচাপ খেয়ে চলে যেতে পারলি না? তুই জানিস না এসব ঝগড়া বিবাদের কারণে আর যাই হোক সংসারে ক্ষতি ছাড়া কিচ্ছুই হয় না। মা, তুমি বলতেছো আমি ভাবির সাথে বেশি বলেছি? তুমি দেখলে না ভাবি কি কি বললো আমাকে? রাজ, কথা না বলে চুপচাপ খেয়ে যা তো। এত কথা কি করে বলিস? সারাদিন কাজকর্ম করার পরে বুঝি না আমি। রাজকে উদ্দেশ্য করে ওপরের কথাগুলো বলেই বাইরে চলে যায় মিসেস রাশেদা বেগম। তারপরে আর কি, রাজ আর রাহাত খেয়ে তারাও চলে যায়। এইভাবেই দেখতে দেখতে চলে যায় আরও কিছুদিন। এখন রাশেদা বেগমের ওপর আরও বেশি নির্যাতন করে ঐশী, যেটা দুই ছেলের চোখের আড়ালেই থেকে যায়। রাহাত যদিও একটু একটু বুঝতে পারে, তবুও কিছুই বলে না, বইয়ের ভালোবাসা হারাবার ভয়। এইদিকে ফাহিম ছোট মানুষ, কি আর বলবে। কিছুটা বুঝতে পেরে রাজকে যে বলবে সেটারও কোনো উপায় নেই, কেননা ঐশী কড়া গলায় বলে দিয়েছে, ফাহিম, আমি যে তোর দাদির সাথে এমন করি সেটা কি তুই রাজকে বলে দিবি? ঐশীর কথা শুনে ফাহিম রাশেদা বেগমের পিছনে গিয়ে আস্তে করে বলে, হ্যাঁ মা, আমি অবশ্যই বল। আমার দাদিকে এভাবে প্রতিদিন মারধর করো? চাচুকে বললে সেও তোমাকেও মারবে। তুই যদি রাজকে একটি বারের জন্য বলার চেষ্টা করেছিস তো আমি তোর দাদিকে এই ছুরি দিয়ে জবাই করে নদীতে ভাসিয়ে দিব। ঐশীর হাতে এমন ছুরি দেখে ভীষণ ঘাবড়ে যায় ফাহিম, সাথে রাশেদা বেগমও। রাশেদা বেগম ঐশীকে উদ্দেশ্য করে বলে, দেখো বৌমা, তুমি আমাকে মারো কাটো যাই খুশি তাই করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমার সোনার টুকরো নাতিকে কিচ্ছু বলিও না। ও ছোট মানুষ, এসবের কিচ্ছুই বোঝে না। রাশেদা বেগমের কথা শুনে ঐশী খপ করে তার চুলের মুঠি ধরে বলে, আমার ছেলে আমার মুখের উপর কথা বলার সাহস শুধু তোর জন্য পেয়েছে। তুই আমার ছেলেকে দিন দিন খারাপ বানিয়ে ফেলেছিস।
বৌমা, পাপ করলে তার খেসারত সবসময় আল্লাহ এই দুনিয়ার বুকেই দিয়ে থাকেন। তুমি কি ভেবেছ তার থেকে মুক্তি পাবে? হুম, কখনোই না। দাদুভাই, চলো আমার সাথে। দাদি, তোমাকে কি মা সত্যি সত্যি? আমি যদি চাচুকে কিছু বলি তাহলে মারবি? দাদুভাই, তুমি ছোট মানুষ, তুমি তো কিছুই বোঝো না। তোমার মা অনেক আদর করে, সেটা তোমার চাচুকে বলিও না, কেমন? আর তাছাড়া তোমার মায়ের আদর পেয়ে আমার তো কষ্ট হয় না, বরং ভালোই লাগে। সাথে সাথে শরীরে হালকা ব্যায়াম হয়। দাদি, তোমার যদি কষ্ট নাই হয় তাহলে মা তোমাকে আদর করার পরে কান্না করো কেন? ফাহিমের এই প্রশ্নের কি জবাব দেবে রাশেদা বেগম সেটাই ভেবে পায় না। কিছু সময় চুপ থেকে বলে, দাদুভাই, এই তো তখন আমার চোখে কি যেন পড়ে, তাই একটু চোখ থেকে পানি আসে। আমি তো কান্না করি না। আর এখন কথা না বলে চলো। রাশেদা বেগমের কথা শুনে ফাহিম আর কিছুই বলে না। এইদিকে ঐশী সমানে ফুপিয়ে যাচ্ছে, এই যেন তাকে পেলেই কাঁচা চিবিয়ে খাবে। এইদিকে রায়সা কোথার থেকে যেন মাত্র বাড়ির ভিতরে পা রেখেছে, অমনি সিদ্দিকী সাহেব ঠাস করে বলে, মা জননী, আপনি কোথায় থেকে আসছেন শুনি? বাবা, আমি তো মাহি ভাবির সাথে গল্প করে আসলাম। আসলে সে তো একা, তাই আর কি। কিন্তু আমার আম্মাজান, আমি তো একটু আগেই মাহিদের বাড়ি থেকে আসলাম। কই, তোমাকে তো সেখানে দেখলাম না। বাপের কথা শুনে রায়সা জিভে কামড় দিয়ে বলে, এই রে, আমি এখন কি বলি? আসলে বাবা, আমি তো তখন রুমের ভিতরে ছিলাম, তাই তুমি আমাকে দেখোনি। আর আমি কিন্তু তোমার কথা শুনেছি। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তোকে বলেছি না ওই বদমাইশের সাথে না মিশতে? আর তুই ঘুরে ফিরে সেখানে যেই বসে থাকিস। বাবা, আমি বুঝি না তুমি ঠিক কী কারণে রাজকে দেখতে পারো না, যেখানে রাজ যথেষ্ট ভালো একটা ছেলে। ও কেমন ছেলে সেটা আমার ভালো করেই জানা আছে। আর তাছাড়া ওর কি আছে? তোকে বিয়ে করে কি খাওয়াবে, বুঝতে পারছিস? আমি বুঝি না তুমি এই কথা কেন বলতেছো। তুমি জানো না আল্লাহ আমাকে যেদিন সৃষ্টি করেছে সেই দিনই আমার সব রিজিকের ব্যবস্থা করেছে। তাহলে খাওয়ার চিন্তা কোথা থেকে আসে? উফ, তোর সাথে কথা বলাই বৃথা। একটা কথা শুনে রাখ, আমি ওই বদমাইশের সাথে তোকে কখনোই বিয়ে দেব না। প্রয়োজন হলে তোকে অন্য কোথাও বিয়ে দেব। বাবা, আমি তোমারই মেয়ে, তোমার রক্তই আমার শরীরে বইছে। আমি ভুল করো এমন কিছু করব না যেটার কারণে আমি ভুল কিছু করে বসি। রাইসা, তুই কি আমাকে থ্রেট দিয়ে কথা বলছিস নাকি? না বাবা, আমি শুধু তোমাকে মনে করিয়ে দিলাম যে আমিও ঠিক তোমারই মেয়ে। রায়সা কথাটা বলেই সেখান থেকে চলে যায়। এদিকে সিদ্দিক সাহেব মেয়ের এমন আচরণ দেখে বেশ চিন্তায় পড়ে যায়, আর মনে মনে সিদ্ধান্ত নিয়ে বসে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে বিয়ে দিয়ে দেবেন। তো সেটাই করার জন্য সে আর বাড়িতে না থেকে ঘটককে খবর দিয়ে মেয়ের জন্য পাত্রের খবর দিতে বলেন। এইদিকে কয়েকদিন চলে গেলেও রায়সা যখন রাজের কাছে আসছে না, সেটা দেখে রাজের খুব ভয় হতে শুরু করে। রাজ ওর ভাইয়ের থেকে অনুমতি নিয়ে রায়সাদের গ্রামে চলে আসে। রাজ রায়সাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু রায়সার দেখা কোনোভাবেই পাচ্ছে না। এইদিকে রাজকে দেখে পেছন থেকে ঐশীর ভাবি মাহি বলে, মাহির গলা শুনে রাজ পিছনে মুড়ে দেখে যে তার ভাবির ভাই বউ, তাই রাজ খুশি মনেই বলে, আরে রাজ, তুমি হঠাৎ আমাদের বাড়ির পাশে? আর বাড়িতে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? আসলে ভাবি, আমি এইখানে একটা কাজে এসেছি তো, তাই আপনাদের বাড়িতে যাইনি। তা কেমন আছেন? হুম, আমি তো ভালোই আছি। তবে রাজ, তোমাকে দেখে কিন্তু অনেকটাই চিন্তিত মনে হচ্ছে। কই না তো, আর আমাকে চিন্তিত কেন মনে হবে বলেন? না ঠিক, আমি তো বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তায় আছো। মাহির কথা শুনে রাজ ভাবে তার সাথে বিষয়টা শেয়ার করা যায়, তাই মাহিকে বলে, ভাবি, আসলে আপনাকে যে কথাটা কীভাবে বলি ঠিক ভেবে পাচ্ছি না। আরে মশাই, আমি তোমার ভাবি, সো আমার সাথে শেয়ার করতেই পারো। আসলে আমি আর রাইসা একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু রাইসার হিটলার বাপ আমাদের ভালোবাসা মেনে নিচ্ছে না। আর কয়দিন হলো রাইসার দেখা বা কোনো খবরও পাচ্ছি না। রাজের কথা শুনে মাহি কিছু সময় গভীর ভাবনায় থেকে বলে, কি বলছো?
তুমি আর রায়শা একে অপরকে ভালোবাসো? আর রায়শা তোমার সাথে কি করে দেখা করবে? ওর বাবা তো ওকে আমাদের বাড়িতেই আসতে দেয় না। আমি ভেবেছি রায়শার পড়ার চাপ, তাই আসতে দেয় না, কিন্তু তুমি তো আমাকে অন্য গল্প শোনালে। আমার জানা মতে রাইসার তো এখন পড়ার তেমন কোনো চাপ নেই, তাহলে ও এমনটা কেন করবে? ভাবি, আমার না ওকে ভীষণ দেখতে ইচ্ছে করতেছে। কদিন হলো ওকে দেখি না, আমার এই হৃদয়টা মরুভূমির মতো খা খা করতেছে। পানির তৃষ্ণার মতো চোখ ও তৃষ্ণার্ত হয়ে আছে। দেবরজি, আমি তোমার মনের অবস্থা বুঝি, আমাকে ভাবতে দাও, দেখি তোমার জন্য কি করতে পারি। ভাবি, যা করার করেন, আর প্লিজ আমার আর রাইসের ব্যাপারটা যেন আমার ভাবি না জানে। যদিও ভাইয়া জানে, তবে ভাবি জানলে খবর হয়ে যাবে। আমি আর তোমার ভাবি তো একলা, বুঝলে? আর তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি রায়শা কি করছে। এমনিতেই কয়েকদিন হলো আমি ওদের বাড়িতে যাইনি। ভাবি, দেরি না করে যান তাড়াতাড়ি, আমার পরানটা ওকে দেখার জন্য ছটফট ছটফট করছে। দেবরজি, একটু নিজের মরুভূমি হয়ে থাকা হৃদয়টাকে সামলে রাখো, বুঝলে? আমি খরা নেবানোর জন্য পানি নিয়ে আসতেছি। মাহি হাসতে হাসতে ওপরের কথাটা বলেই সেখান থেকে রায়সাদের বাড়ি চলে যায়। এইদিকে রাজ একটু ফাঁকে এসে দাঁড়িয়ে থাকে, যেন কেউ দেখতে না পায়। এইদিকে রায়সা বাড়ির ভেতরে গিয়ে দেখে সিদ্দিক সাহেব বারান্দায় বসে একটা গল্পের বই পড়ছে। সিদ্দিক সাহেবকে দেখে মাহি ঢোক চিপতে চিপতে পা টিপে সামনের দিকে যেতে থাকে। সিদ্দিক সাহেব মাহিকে দেখে চোখ থেকে মোটা ফ্রেমের চশমাটা খুলে ডেকে বলে, মা মাহি, হঠাৎ তুমি আমার বাড়িতে কি মনে করে? আমি তোমাকে এর আগে বলেও নিয়ে আসতে পারিনি। সিদ্দিক সাহেবের ডাক শুনে মাহি ঠায় দাঁড়িয়ে যায় আর মনে মনে বলে, এই রে, যেইখানে বাঘের ভয় সেইখানেই রাত হয়। এখন আমি কি বলি? আসলে চাচা, আমার তো আসার সময় হয় না, বুঝতেই পারেন, বাসায় কত কাজ থাকে। তবে আপনি এত করে আসতে বলেন দেখেই আজকে সব কাজ ফেলে সময় করে এসেছি আপনাদের বাড়িটা দেখতে। মাহিমা, আমি বারান্দায় বসে থাকলেও এই গ্রামের কোথায় কি ঘটে সেই খবর ভালোই রাখি। যাই হোক, তুমি যখন এসেই পড়েছ, তখন যাও তো রাইসাকে একটু খাবার খাওয়ানোর চেষ্টা করো। কি বলেন? তার মানে রায়শা ভাত না খেয়ে আছে? জানোই তো আমার মা মরা মেয়েটা কতটা জিদ্দি, কিছু বলতেও পারি না আবার সইতেও পারি না। কত করে বললাম ওই বদমাস ছেলের কথা বলে যা, ওর সাথে সুখী হতে পারবি না, কিন্তু না, সে আমার কথা শুনতে রাজি না। এত সুন্দর একটা ছেলের সাথে বিয়ে ঠিক করলাম, ছেলে বেশ শিক্ষিত, ভালো পরিবারের বসবাস। কি বলেন? আপনি মাহির বিয়ে ঠিক করেছেন? কি করব মা, সব বাবা মাই তো চায় ছেলে মেয়ের জীবনটা সুখের হোক, কিন্তু রাইসা তো মনে করে আমি ওর ভালো না বরং খারাপ চাই। তুমি বলো মা, তোমার ননদের টোটো কোম্পানির ম্যানেজারের দেবরের সাথে ওকে কি করে বিয়ে দেই? সিদ্দিক সাহেবের কথা শুনে মাহি এমন একটা ভাব করলো যেন সে কিছুই জানে না, এই প্রথম তার মুখ থেকেই শুনল। ও আচ্ছা, তার মানে রাইসা ঐশী আপার দেবরাজকে ভালোবাসে। হ্যাঁ মা, ওই বদমাসটাই তো আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে। আচ্ছা চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখি রাইসাকে বলে বোঝাতে পারি নাকি। যাও মা, একটু ভালো করে বোঝাও, তোমার বুঝ ও বুঝতেও পারে, তুমিও তো একটা মেয়ে। ঠিক আছে চাচা, আমি এখনই যাচ্ছি। মাহি ওপরের কথাটা বলে অনুমতি পেয়ে সোজা রায়সার রুমে চলে যায়। রায়সা বালিশ চেপে অযোধ্যারায় কান্না করেই যাচ্ছে। মাহি রায়সার পাশে দাঁড়িয়ে বলে, রাইসা, মনের মানুষকে এভাবে কাঁদিয়ে তুই কি সুখী হতে পারবি? মাহির কথা শুনে রায়সা লাফ দিয়ে ওঠে, যেন ওর রুমে ভূত দেখছে। তাই অবাক হয়ে জিজ্ঞেস করে, বাবা, তুমি এখানে আর কখন আসলে? এই তো তোর আশিকের সাথে কথা বলে চাচার চোখে ধুলো দিয়ে মাত্র এসে তোর রুমে দাঁড়ালাম। তুমি আমার আর রাজের সম্পর্কে জানো? রাজ তো একটু আগেই আমাকে সব বলল। তাহলে রাজ কোথায় আছে, তুমি কি বলতে পারবে? রাজ বাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আর তাছাড়া এভাবে ভেঙে পড়লে সমস্যার সমাধান হবে নাকি? সমস্যার সমাধান হবে কি না সেটা বলতে পারবো না, তবে এইটুকু শুনে রাখো, আমি রাজকে জীবনসঙ্গী না পেলে বাঁচতে পারবো না।
রাইসা, এই যুদ্ধে নামতে হলে তোকে আগে খেয়ে বাঁচতে হবে, না হলে তো না খেয়ে আগেই পটল তুলবি, তাহলে যুদ্ধের কি হবে? আমার গলা দিয়ে যে ভাত নামবে না ভাবি, সেটার কি হবে? বুঝি আমি সবই, বেচারা রাজেরও একই অবস্থা। আচ্ছা দেখি চাচা বাইরে গেছে নাকি। মাহি কথাটা বলে বাইরে উকি দিয়ে দেখে সিদ্দিক সাহেব কোথায় চলে গেছে। এই সুযোগে মাহি টপ করে রায়সাকে নিয়ে আসে রাজের কাছে। রাজ রায়সাকে দেখেই জড়িয়ে ধরে। রায়সার চোখ থেকে যেন পানির ফোয়ারা ঝরছে। এই পাগলি, কাঁদছো কেন? হ্যাঁ, তুমি জানো না তোমাকে কাঁদলে একদম ভালো দেখায় না, পুরো পেতনির মতো লাগে। তোমার এমন সময় মজা করার অভ্যাসটা গেল না? কি করব বলো, আমার জানের মুখে হাসি না দেখলে যে একদম ভালো লাগে না। এই যে মিস্টার আশিক, প্রেমালাপ রেখে চোখে তৃষ্ণা নিবারণ হলে রাইসাকে যেতে দাও, না হলে চাচা এসে পড়লে খবর আছে। ভাবি, ওকে যে আর ছাড়তে ইচ্ছে করতেছে না, মন চাইছে ওকে কোলে করে নিয়ে যাই। মা ভাইকে পাঠালেই তো কোলে তুলে দেওয়ার ব্যবস্থা করতে পারে, সেটা করছো না কেন? ওর হিটলার বাপ যে আমাকে সহ্য করতেই পারে না, তাহলে কি করে হবে? দেখো রাজ, এত তো আমি বুঝি না, আমি শুধু এটুকু বুঝি যে যা করার তাড়াতাড়ি করো, না হলে রাইসাকে হারাতে হবে, কারণ চাচা ওর বিয়ে ঠিক করেছে। না ভাবি, আমি থাকতে ওর অন্য কারোর সাথে বিয়ে হতে পারে না। আমি আজকেই মার ভাইয়াকে পাঠাবো। ভাবির সাথে রসের কথা না বলে দৌড়ে বাড়িতে যাও না। যাচ্ছি, এমন করছো কেন? আর একটু এনার্জি দিয়ে দিলেই কিন্তু তাড়াতাড়ি যেতে পারতাম। রাজের কথা শুনে রায়সা কিছু না বলে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। আর এইদিকে মাহি হাসতে হাসতে বলে, দেবরজি বিয়ের পরে ভরপুর এনার্জি পাবে, তখন যত খুশি ফুল স্পিডে গাড়ি চালিও, সমস্যা নেই। আগে বাড়িতে যাও, কেমন? ভাবি, তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। এটা আমার দায়িত্ব ছিল, তোমার জায়গায় আমার ভাই থাকলে তো এটাই করতাম, তাই না? সত্যি ভাবি, তোমার মতো মানুষ হয় না। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ রইলাম। এইভাবে আরও কিছু কথা বলে রাজ দোকানে এসে ওর ভাইকে কথাটা বলার সাহস পাচ্ছে না। এইদিকে ওইদিকে হাঁটাহাঁটি করছে। সেটা দেখে ওর ভাই নিজেই বলে, আচ্ছা রাজ, তুই কি আমাকে কিছু বলতে চাস যেটার কারণ এভাবে এই দিক থেকে ওই দিকে যাচ্ছিস? রাহাতের কথা শুনেই রাজ দৌড়ে কাছে এসে বলে ওঠে, আসলে ভাইয়া, আমি তোমাকে একটা কথা বলবো বলেই এমন করতেছি, কিন্তু কথাটা বলার সাহস হয়ে উঠছে না। তোকে ভয় পেতে হবে না, যেটা বলতে এসেছিস সেটা আমাকে নির্দ্বিধায় বলে ফেল ফটাফট। ভাইয়া, তুমি আর মা যদি রাইসাদের বাড়িতে যেতে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে, তাহলে ভালো হতো। বাবা, আজকালকার ছেলেদের দেখছি লজ্জা শরম বলতে কিছুই নেই। বড় ভাইয়ের কাছে সে ডিরেক্ট বিয়ের কথা বলতেছে। কি করব ভাইয়া, পরিস্থিতিটাই যে এমন। আমার তো আর বোন জামাই নেই যে তার কাছে বলবো। এখন ভাইয়া, কথা না বাড়িয়ে প্লিজ যাও, নাহলে রাইসা আর হিটলার বাবা রাইসাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আরে পাগল ভাই আমার, তুই কোনো চিন্তাই করিস না, আমি আজকেই মাকে নিয়ে রাইসাদের বাড়িতে যাব। ধন্যবাদ ভাইয়া, তোমাকে যতই ধন্যবাদ জানাবো ততই আমার থেকে কম হয়ে যাবে। যে হোক, তাড়াতাড়ি বাড়িয়ে যাও, আর মাকেও নিয়ে সেখানে যাও। আমি দোকান সামলাচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে, দেখিস দোকান থেকে কোনো জিনিস যেন গায়েব না হয়ে যায়। তোর মন তো এই গ্রামের মেয়ের কাছেই পড়ে আছে। ঠিক বলছো ভাইয়া, আমার দেহটা এখানে পড়ে রইলো, আমার মনটা রাইসের পেছনেই পড়ে আছে। হয়েছে, আর বলতে হবে না, আমি ভালো করে জানি তুই কি বলার জন্য এমন করতেছিস। ভাইয়া, এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। আমি কিছু বলার আগেই তুমি সবটা বুঝে যাও। বড় ভাই আমি তোর, এইটুকু বোঝা আমার দায়িত্ব। যাই হোক, এবার বল, রাইসার বাপি কি মানছে নাকি তোদের বিয়েটা? ভাইয়া, আমি সেই বিষয়ে তোমার সাথে কথা বলতে এসেছি। তাহলে দেরি না করে কথাটা বলে ফেল দেখি। ভাইয়া, রাইসের বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে। রাজ দেখ, ওর বাবা তোর সাথে বিয়ে দিতে চায় না দেখে অন্য কার সাথে বিয়ে ঠিক করেছে। এখন তুই বল, আমি তোর জন্য কি করতে পারি? ভাইয়া, আমি বলি কি, তুমি মাকে সাথে নিয়ে আমার আর রাইসের বিয়ের কথা বলতে যাও। পাগল নাকি তুই? যেখানে সিদ্দিক চাচা রাইসার বিয়ে ঠিক করে ফেলেছে, সেখানে আর আমি গিয়ে কি করব? শুধু শুধু অপমান ছাড়া কিছুই পাবো না। ভাইয়া, তুমি আমার জন্য অপমান সহ্য করতে পারবে না, আর রাইসাকে না পেলে যে আমি বাঁচবো না সেটা বুঝি তুমি খুব সহ্য করতে পারবে। উফ ভাই আমার, তুই বুঝিস না কেন? যেই লোকটা তোর সাথে তার মেয়েকে বিয়ে দিবেই না, সেখানে কেন পড়ে আসিস? আমি ওর থেকে আরো ভালো মেয়েকে তোর সাথে বিয়ে দিব। ভাইয়া, তুমি যদি আমার সাথে আসমানের পরীরও বিয়ে দাও, তাও তো রাইসের মতো পাবো না। আমি রাইসাকে ছাড়া বাঁচবো না। রাজ ওর বাইকে জড়িয়ে ধরে কান্না করে ওপরের কথাটা বলে। রাজের এমন অবস্থা দেখে রাহাত বলে, আচ্ছা কাঁদিস না, দোকান বন্ধ করে বাসা চল, আজকেই যাবো ওইখানে। রাহাতের কথা শুনে রাজ তো খুশিতে আত্মহারা।
খুশি হয়ে কিছু না বলে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দুই ভাই বাড়িতে চলে আসে। রাজ আর রাহাতকে সকাল সকাল বাড়ি আসতে দেখে ঐশী বলে, কি ব্যাপার ফাহিমের আপু, তোমরা দুই ভাই হঠাৎ এত সকাল সকাল একসাথে বাড়িতে আসলে যে? আসলে আজকে আমি আর মা রাজার জন্য মেয়ে দেখতে যাব। কি, তুমি ওর জন্য দোকান বন্ধ করে এসেছো মেয়ে দেখতে যাওয়ার জন্য? দোকান বন্ধ করে আসবো না তো খোলা রেখে আসবো নাকি চোরের জন্য? হ্যাঁ, তোমার মাথায় কি চলে বুঝি না। দেখো ফাহিমের আপু, তুমি এসবের মাঝে না পড়ে দোকান চলে যাও। রাজের দরকার, রাজ তোমার মাকে সাথে নিয়ে যাক। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবার তুমি মানা করতেছো কোন সাহসে? রাহাতের রাগ দেখে ঐশী আর কিছু বলার সাহস পাচ্ছে না, তবে মনে খুব করে ফোপাচ্ছে যেন এখনই রাহাতকে চিবিয়ে খেয়ে নেবে। এদিকে রাহাতের মা রান্নাঘর থেকে কথা শুনে এসে বলে, রাহাত, তুই কি দিন দিন ছোট হয়ে যাচ্ছিস? হ্যাঁ, বৌমার সাথে এভাবে কেন কথা বলছিস? মা তুমি শুনলে না ঐশী কি বললো? আমি যে ওকে মারিনি সেটাই তোর ভাগ্য ভালো। বাবা বাদ দে তো, আর যেখানে যাওয়ার কথা বলছিস সেখানে যা। মা শুধু আমাকে গেলে হবে না, তোমাকে আমার সাথে যেতে হবে। আমাকে কেন যেতে হবে? তুই বৌমাকে সাথে নিয়ে মেয়েটাকে দেখে আসলেই তো হবে। তোদের দেখা আর আমার দেখা তো একই। দেখো মা, আমি এত কথা বলতে পারবো না, তোমাকে আমার সাথে যেতে হবে। ব্যাস এখন যাও, গিয়ে রেডি হও। রাহাত কথাটা বলে গোসল করার জন্য চলে যায়। এদিকে রাজ আগেই তো সব রেডি করে রেখেছে। কিছু সময় পরে রাজ রাহাত ওর মাকে নিয়ে চলে যায়। যদিও রাজ ঐশীকে যেতে বলেছিল বারবার, কিন্তু ঐশী যায়নি, এমনকি শুনতেও চায়নি কোন গ্রামে যাচ্ছে ওরা। রাজ দোকান থেকে মিষ্টি পান সুপারি নিয়ে ওই গ্রামে চলে আসে। রাজ যেহেতু আগেই মাহিকে বলে রেখেছিল, তাই মাহি আগেই রাস্তায় দাঁড়িয়েছিল। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর বেআইন সাহেবা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা দুলা ভাই, আগে আমাদের বাড়িতে চলেন, পরে আমি রায়সাদের বাড়িতে নিয়ে যাই। সে তো যাবোই, তার আগে বলো রাইসার বাবার মেজাজ এখন কেমন, গরম নাকি ঠান্ডা? সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো আছি নাকি। এখন তাহলে আগে ওই বাড়িতেই চলেন। সেটাই, চলো তাহলে, এটাই ভালো হবে মনে হচ্ছে। রাজ মাহির হাতে ওদের বাড়ির জন্য আনা মিষ্টির প্যাকেট দিয়ে পেছনে পেছনে রায়সাদের বাড়ির দিকে যাচ্ছে। যতই বাড়ির কাছে যাচ্ছে ততই যেন হার্টবিট ধুকপুক ধুকপুক করছে। অবশেষে ওরা বাড়ির ভেতরে চলে আসে। মিস্টার সিদ্দিক সাহেব বারান্দায় বসে খাবার খাচ্ছিলেন, আর পাশে দাঁড়িয়েছিলেন রায়সা। সিদ্দিক সাহেব রায়সাকে দেখে বেশ রাগান্বিত হয়ে বলে, কি ব্যাপার রাহাত, তুমি হঠাৎ আমার বাড়িতে ওই বদমাশ ছেলেকে নিয়ে কেন? আসলে চাচা হয়েছে কি? রাহাতকে থামিয়েই মাহি নিজেই বলে, দুলা ভাই, আপনি থামেন, আমি বলছি। আসলে চাচা এনারা এসেছেন রায়সার সাথে রাজের বিয়ের কথা বলতে। রাজের সাথে রায়সার বিয়ে শব্দটা শুনেই সিদ্দিক সাহেব হাজার ভোল্টের শক খায়, যদিও সে আগেই জানে। কি রাহাত, তোমাকে বলেছি না আমি আমার মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ে কখনোই দেব না। আর তাছাড়া রাইসার বিয়ে ঠিক হয়েছে, এখন তোমরা আসতে পারো। ভাই সাহেব, একটু বসে কথা বললে ভালো হতো না? মেয়েকে বিয়ে দিন বা না দিন সেটা পরের কথা। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর সব কথা বলা যায় বলেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমি তো শুধু রাহাত আর রাজকে চিনতে পারছি। জি, আমাকে চিনতে পারবেন না, আমি হলাম রাজের মা। ও আচ্ছা, আপনি কি মনে করে এই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন? যেখানে শুনেই থাকবেন আমি আপনার বদমাইশ ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব না। দেখেন ভাই সাহেব, কি হবে দুটি মনের বিরুদ্ধে গিয়ে? আপনার একটা ভুল সিদ্ধান্তে সবার মাঝে অশান্তি ছড়িয়ে পড়বে। না ছেলে মেয়ে সুখী হতে পারবে, না পিতামাতা। হ্যাঁ চাচা, একটা বার বোঝার চেষ্টা করেন। রায়সা তো আপনার একমাত্র মেয়ে। রায়সার আজকে অনেক বেশি ভালোবাসে, ওকে ছাড়া অন্যের সাথে সুখী হতে পারবে না। আর আপনিও চাইবেন না যে মেয়েকে অসুখী দেখতে। আর তাছাড়া রাজ ছেলে হিসেবে অনেক ভালো। জানি না কেন রাজকে আপনি দেখতে পারেন না।
মাহি, রাজ হতে পারে তোমাদের কাছে অনেক ভালো, তবে ও আমার কাছে একটা বদমাইশ। আমি ওকে ভালো করেই চিনি। ভাই সাহেব, এখনো কিন্তু বিয়ে হয়নি, তাই মেয়ের জীবনটা নষ্ট না করে ওদের ভালোবাসাটা মেনে নিন। আর আমার ছেলে চাইলেও কিন্তু আপনার মেয়েকে পালিয়ে নিয়েও বিয়ে করতে পারতো, কিন্তু সেটা সে করেনি, কারণ ও আপনার মনে কখনোই কষ্ট দিতে চায়নি। চাচা, আপনি বিশ্বাস করেন আমার ভাই অনেক ভালো ছেলে, আপনার মেয়ে অনেক সুখী থাকবে ওর কাছে। এভাবে প্রায় 1 ঘন্টা বোঝাবার পরে সিদ্দিক সাহেব একটু গলে ওদের ভালোবাসার দিকে। শেষমেশ সিদ্ধান্ত হয় রাজ আর রায়সার বিয়ে হবে। সবাই খুশিতে মিষ্টি মুখ করার পরে সিদ্দিক সাহেব বলে, আপনারা যেটা দেখছেন বা শুনছেন সেটার আড়ালে আরেকটা গল্প আছে। ওনার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ভাই সাহেব, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আসলে ভাবি, আমি আর রাইসার সাথে কোনো ছেলের বিয়েই ঠিক করিনি। আমি চাইতাম রাজ নিজে থেকে আপনাদের আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাক। আমি কখনো আমার মা মরার মেয়ের মনে কষ্ট দিতে পারি না। কি? তার মানে তোমার সব কিছু সাজানো নাটক ছিল? তোদের ভালোবাসার সত্যটা যাচাই করার জন্য এটা তো করতেই হতো। যাই হোক, এখন তো খুশি। বাবা, আজকে আমার থেকে দ্বিতীয় হয়তো আর কেউ নেই যে এত খুশি হয়েছে। হ্যাঁ, আমিও চাই এইভাবেই সারা জীবন তোরা মুখটা হাসি খুশিতে ভরে থাক। এভাবে আরও অনেক হয় ওদের মাঝে। খাবার দাবারের পরে সিদ্ধান্ত হয় 2 দিন পরেই বিয়ের কাজ সম্পন্ন হবে। সবাই বাড়িতে চলে আসে। রাইসা, তোর জন্য যতটা কষ্ট করতে হয়েছে, এত কষ্ট আমি কখনোই করিনি, আর টেনশনও হয়নি। ভাবি, আমি জানি তুমি ছাড়া এসব কখনোই সম্ভব হতো না। আচ্ছা ভাবি, তুমি রাজকে কিভাবে চিনতে? গাধি একটা, নিজের চাচাতো মনে দেবরের সাথে প্রেম করে, আবার বলছে রাজকে আমি কি করে চিনি। তার মানে রাজ ঐশীর দেবর? কই, আমি তো রাজকে তোমাদের বাড়িতে কখনো আসতে দেখিনি। আমার ননদ যে কেমন মানুষ সেটা তো তুই জানিস না। তার সাথে কি একটা কথা নিয়ে ঝগড়া হয়েই রাজ আমাদের বাড়িতে আসতো না। এইবার বুঝতে পারলাম ব্যাপারটা। যাই হোক, ওই বাড়িতে গেলেই তো দেখতে পারবো সে কেমন। সাবধানে থাকিস, ঐশী আপা মানুষ হিসেবে বেশি কিন্তু সুবিধার না। মাহিকে এভাবে রায়সার সাথে দাঁড়িয়ে কথা বলতে দেখে ওর শাশুড়ি ডেকে বলে, মাহি, ওখানে দাঁড়িয়ে কি কথা বলছো? হ্যাঁ, তোমার যদি কথা বলারই থাকে তো রাইসাকে বাড়িতে ডেকে এনে কথা বলো, এভাবে রাস্তায় কেন? আসলে মা, রাইসার বিয়ের কথা নিয়েই কথা বলছিলাম আর কি। হয়েছে, এখন গিয়ে রান্না করো, যাও। ঠিক আছে মা। রাইসা, তুমি তাহলে যাও কেমন? আচ্ছা ভাবি, পরে কথা হবে তাহলে, কেমন? রায়সা কথাটা বলে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন চলে যায়। রাতে রাহাত দোকান থেকে আসার পরে 2 ভাই যখন খেতে বসে তখন ঐশী বলে, রাজ, তোর হবু বউকে একটু দেখালিও না, কেমন দেখতে। দেখাবো কেন? হ্যাঁ, তোমাকে 1000 বার যেতে বললাম, তখন তো গেলে না, ইগো দেখালে। থাক, দেখতে হবে না। যেমন মেয়েকেই বিয়ে করে বউ করে আনো, আমার মতো সুন্দর তো হবে না। রাইসা তোমার থেকে 1000 গুণ বেশি সুন্দর, দেখতে হবে তো। একই গ্রামের মেয়ে বলে কথা। একই গ্রামে মানে? বুঝলাম না তো। আরে বাবা, এত না বোঝার কি আছে? রাজার হবু শ্বশুর বাড়ি তোমার বাড়ির পাশে, যাওনি তাই মিস করছো। তার মানে শেষমেশ রাজ আমার গ্রামে বিয়ে করতেছে। যাক, এবার তাহলে খেলাটা জমবে ভালো। ভাবি, খেলা জমবে ভালো বুঝলাম না তো। তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ, একটু খুলে বলবে কি প্লিজ? খুলে বলার কি আছে, সময় হলে নিজে থেকেই বুঝতে পারবে। আমাকে কষ্ট করে আর বলতে হবে না। যাই হোক, খাবারটা শেষ করো। তারা কোনো কথা না বলে সবাই যার যার মতো খাওয়া শেষ করে। এইভাবে সময় কেটে চলে আসে বিয়ের দিন। রাজ বেশি মানুষ না নিয়ে ওরা বাড়ির সবাই আর কয়েকজন মুরব্বি নিয়ে বিয়ে বাড়িতে চলে আসে। সবার খাওয়া দাওয়া শেষ করে, বিয়ের কাজকর্ম শেষ করে। বিদায়বেলায় রায়সার বাবা রায়সার হাত ধরে, বিআই সাহেবা, আমার মেয়েকে আপনার হাতে তুলে দিলাম। ইনশাআল্লাহ মেয়ের চোখেই রাখেন সব সময়, আর ভুল করলে শাসন করে শুধরিয়ে দিয়েন। বিআই সাহেব,
আজ থেকে রায়শা আমার মেয়ে। আমার গর্ভে আল্লাহ কন্যা সন্তান দেননি, তবে দুইটা ছেলের মাধ্যমে আমাকে দুইটা মেয়ের ব্যবস্থা করে দিয়েছে। আমি ওদের নিজের মেয়ের মতোই আগলে রাখবো। হ্যাঁ চাচা, আপনি একদম চিন্তা করিবেন না। রাইসা আমাদের বাড়িতে আমার জানা, বরং আমার বোন হয়েই থাকবে। তোমাদের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এভাবে আরও কথা হয় ওদের মাঝে। রায়সার চোখের পানিতে যেন পরনের বেনারসি ভিজেই যাচ্ছে। ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে আর সান্ত্বনা দিচ্ছে। রাজ ও মাহি সবার থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে সবাই চলে গেলে রাজ, এবার তোর বউকে বলবি কালকে থেকে যেন সংসারে কাজ করে। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ, রাইসা এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছে আর তুমি এখন এইসব কথা বলতেছো? ওহো, আমি বুঝি এখন পুরনো হয়ে গেছি, তাই না? এত আদিক্ষেতা চলবে না। আমার সংসারে খেতে হলে কাজ করে খেতে হবে, না হলে যার যার ব্যবস্থা শেষে করতে পারো। ভাবি, তুমি কি কথা বলতেছো একবার ভেবে দেখেছো? হ্যাঁ, এইসব কথা তো তুমি পরেও বলতে পারতে। পরে টরে বলতে পারবো না, আমার যা বলার তা বলে দিচ্ছি। এখন কি করবি সেটা তোদের ব্যাপার। এতদিন তো মা পোলা মিলে ভাইয়ের টাকা ধ্বংস করেছিস, এখন আবার আরেকজন। আল্লাহ জানে আমার সংসারের কি হবে। ঐশী কথাগুলো বলতে বলতে সেখান থেকে চলে যায়। আর এদিকে রাজকে উদ্দেশ্য করে রাশেদা বেগম বলে, রাজ, বৌমার কথায় মন খারাপ করিস না, ও তোর সাথে মজা করেছে। না মা, এটা মজা না, যা বলেছে সেটা সত্যি সত্যিই বলেছে। আচ্ছা মা, ভাবি কি মনে করে আমি কামাই করে খাই না, শুধু ভাইয়ের ঘাড়ে বসে বসে খাই? দেখ রাজ, নতুন বউয়ের সামনে এসব বলে অশান্তি বাড়াইস না। রায়শা কি মনে করবে বলতো? কি আর মনে করবে? এই নাটকের দৃশ্য ও কথোপকথন শুনে তার কি সারমর্ম বোঝার বাকি আছে? এভাবে আরও কিছু কথা বলে রাজ রায়সাকে নিয়ে রুমে চলে আসে। ঘড়ির কাঁটা 2টা ছুঁই ছুঁই। রাজ রায়সাকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে। আমার কত স্বপ্ন ছিল এক সংসারে সবাই মিলে হাসি খুশিতে মেতে থাকবো, কিন্তু ভাবি যেভাবে বলল তাতে তো উল্টোটাই দেখছি। আমার কেন জানি মনে হয় ভাবি মার সাথে অনেক কিছু করে আমার চোখের অগোচরে, যেটা মা আমার কাছে বলে না বা বুঝতেও দেয় না। এখন আমি এসে গেছি ভাবি, মায়ের সাথে কি করে সেটা দেখা যাবে। তবে রাইসা, একটা কথা বলি শোনো। এই পৃথিবীতে মা ভাই এই পরিবার ছাড়া আমার কিন্তু কেউ নেই। তুই এমন কিছু করিও না যেটার কারণে আমার হৃদয়ে কষ্টের পাহাড় জমা হোক। রাজের কথা শুনে রায়সা রাজের বুকে মাথা রেখে আস্তে করে রাজের চোখের দিকে তাকিয়ে বলে, একটা কথা মনে রেখো, এখন থেকে তোমার খুশিতে আমার খুশি। আমি এমন কিছুই করব না যেটার কারণে নিজের খুশিটাকে দুঃখের আড়ালে মোড়ানোর দরকার পড়বে। এই তো আমার সোনা পাখির মতো কথা। আচ্ছা সোনা, অনেক তো নায়কে দৌড়ি দিয়ে ঘোরাইছো, এই দিনের কথা বলে। এখন চলো তাহলে আমার উপবাস ভাঙানোর ব্যবস্থা করো। যা দুষ্ট, আমার কিছু শরম করে না? এত শরম পেতে হবে না, আমি আসি তো তোমার লাজুকতাকে কাটিয়ে দিতে। রাজ কথা বলছে আর ধীরে ধীরে রায়সার শরীরে স্পর্শ এঁকে দিচ্ছে। রাজের স্পর্শ পেয়ে রায়সার শরীরে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ প্রবাহ হয়ে যাচ্ছে। রাজ ধীরে ধীরে রায়সার প্রেম সাগরে নিজেকে হারিয়ে ফেলে। ব্যাস, আমি আর সাগরের গহীন থেকে টেনে তুললাম না। কিন্তু কি বলেন আপনারা? ওকে একটা জল খেতে দিন কেমন? সকালে রাজ আর রায়সা ঘুমিয়ে আছে। এইদিকে ঘড়ির কাঁটা 9টার ঘর ছুঁই ছুঁই। রায়সাদের বাড়ি থেকে কেউ আসবে না, কেননা কয়েকদিন পরে আসবে। রাহাত দোকানে চলে গেছে। এইদিকে রায়সাকে এখনো ঘুম থেকে উঠতে না দেখে ঐশী ও শাশুড়িকে বলে, কি একটা বউ নিয়ে আসলি যে এখনো ঘুম থেকেই উঠছে না? জমিদারের নাতি নাকি সে? দেখো বৌমা, তোমার যা কাজ সে তো আমি করেই দিচ্ছি, তাহলে এসব কেন বলতেছো? রায়শা এ বাড়িতে নতুন বউ হয়ে এসেছে, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। আহারে, আমার জামাই খেটে মরবে আর আমি সংসারে কাজ করে। তোরা সবাই মজা লুটে নিবি, এটা তো হবে না। তুমি কি বলতে চাচ্ছ খুলে বলো তো? কি বোঝাতে চাই সেটা সময় হলে দেখতে পারবি। আম্মু, আম্মু, নতুন আম্মু এখনো উঠছে না কেন? আমি আম্মুর কাছে যাব। দেখো ভাই, আমি ভালো করে কানে ঢুকিয়ে দিচ্ছি, তুমি ওদের কাছে যাবে না।
তাহলে একদম জানে মেরে ফেলবো। সে কি বৌমা, আমরা একই সংসারে খেটে খাই, তাহলে ফাহিম ওর নিজের চাচির কাছে কেন যাবে না? ওর অধিকার আছে ছোট মায়ের আদর ভালোবাসা পাবার। রাশেদা বেগম কথাটা বলে শেষ করার আগেই ঐশী চুলের মুঠি ধরে বলে, আমাকে জ্ঞান দিতে আসবি না। এই সংসারে সব কিছু আমার, তাই আমি যা বলবো সেটাই সবাইকে মেনে চলতে হবে। বৌমা ভুলে যেও না, এই সংসারের কর্তা মানে আমি এখনো বেঁচে আছি। আমি থাকতে সব কিছুর মালিক কি করে হলে? মনে হয় মায়ের খেয়ে হাউস মেটেনি, তাই না? আরো দিব নাকি কিছু? ঐশীর কথা শুনে রাশেদা বেগম কিছু বলতে যাবে, তার আগেই রাজ ঘুম থেকে উঠে বাইরে আসে। রাজকে দেখে ঐশী দাও হাতে কাজ করতে বসে। এইদিকে রাজ কাছে এসে বলে, মা, তুমি এখানে কি করতেছো? আর ভাবি, তুমি ফাহিমকে বকা দিচ্ছিলে কেন? আমার সন্তানকে কা দিব নাকি মার দিব সেটা আমার ব্যাপার, তোকে কিন্তু বলতে বলিনি। ঐশীর কথা শুনে রাজ যেন নিজের রাগকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারল না। পাশ থেকে একটা লাঠি নিয়ে, কি বললে? আমার বাড়িতে থেকে এত বড় কথা? আপনি ভুলে গেছেন ফাহিম যেমন আপনার সন্তান, ও তেমন এই বাড়ির চোখের মণি। রাজ, এটা কি করতেছিস? ফেল ফেল, লাঠি ফেল। মা, ওকে বলে আর কি হবে? এই সব তো আপনিই ওকে শিখিয়েছেন, না হলে কি আর মায়ের মতো ভাবিকে মারতে আসে? যা শুরু করেছো, তারপরেও যে তোমাকে না মেরে দাঁড়িয়ে আছি সেটা তোমার 7 পুরুষের কপাল ভালো। একটা কথা মনে রেখো, এই সংসার থাকতে হলে মিলে থাকতে হবে, নাহলে বড় ব্যবস্থা করতেছি। রাজের কথা শুনে ঐশী কিছু বলতে যাবে, তার আগে রাহাত বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলে, যদি না মিলে থাকে তাহলে কি করবি রাজ, একটু বলতো। সই স্বাক্ষর করে সোজা বাপের বাড়িতে পার্সেল করে দেবো। ভুলে যাস না ঐশী তোর বড় ভাইয়ের বউ। ভাইয়া, তোমার কথাটা মানি বলেই আমার হাতের লাঠিটা এখনো ভালো আছে, নাহলে কখন ফাটিয়ে ফেলতাম। নিজেই তো বউকে শাসন করতে পারো না। রাজের কথা শেষ করার আগেই রাশেদা বেগম রাজের গালে থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, রাজ, আমি তোকে এই শিক্ষা দিয়েছি, হ্যাঁ? বড় ভাইয়ের সাথে এমন ব্যবহার করে? মা, আমাকে বলতে দাও। ভাইয়া, তুমি বলতে পারো ভাবি তোমার সাথে কখনো ভালো ব্যবহার করে? সবসময় তোমাকে দাঁতের উপরেই রাখে, যেন প্রয়োজন হলেই চিবিয়ে খাবে। রাজের কথার জবাবে রাহাত কিছুই বলতে পারে না, শুধু চোখের দিকে তাকিয়ে আছে, কেননা রাজের বলা কথাগুলো তার মিথ্যে না। ভাইয়া, তুমি একটা জিনিস খেয়াল করেছো? যেদিন থেকে আমার বিয়ের কথা উঠেছে সেদিন থেকে ভাবের ব্যবহার পরিবর্তন হয়ে গেছে। এর কারণ কি? রাজ তুই কিন্তু একটু বেশি বলতেছিস। ঠিক কথা বললেই তো দোষ। ভাই, আমি বলি কি, বউকে সাবধান করে দিও যেন আমার বউ বা মায়ের সাথে লাগতে না আসে, তাহলে একদম মেরে পুঁতে দিব। রাহাত ঠাস করে রাজের গালে থাপ্পড় বসিয়ে দেয়, যদিও রাহাত কখনো রাজের শরীরে আঘাত করেনি। রাজ তুই এখান থেকে যা তো, আমি কি করে বসবো আল্লাহই জানে। ভাইয়া, তুমি ভাবির মায়ের পরে আমাকে আঘাত করলে, একদিন নিজেই পস্তাবে, দেখে নিও। রাজ কথাটা বলে বাড়ি থেকে চলে যায়। সাথে সাথে রাহাতও এইদিকে ঐশীর ঠোঁটের কোণে হাসি এনে বলে, বাহ ঐশী, তুই কি চিনিস মাইরি, এক গুলি চালিয়েই 2 ভাইয়ের মিল ভেঙে দিলি। এভাবেই লেগে থাক, সফলতা তোর হবেই। এইদিকে রায়সা নতুন বউ, কি আর বলবে, সে দরজায় দাঁড়িয়ে দেবর ভাসুরের সব কথা শুনেই গেল। বিকালে রাজ বাসায় আসলে রায়সা বলে, চলো খাবার খাবে, মা ভাইয়া তোমার জন্য না খেয়ে আছে। না, খাবো না। তুমি জানো যে ভাই আমাকে কখনো মারা তো দূরেই থাকুক, জোর গলায় কথা বলেনি। আজকে ভাবির জন্য আমার শরীরে আঘাত করছে। দেখো, তুমি বড়দের সাথে বেয়াদবি করেছিলে, তাই তো ভাইয়া তোমাকে শাসন করেছে। এতে কিছু মনে করিও না, ভাইয়া ঠিকই কষ্ট পাচ্ছে তোমাকে মেরে। কি করব বলো, তোমার কথা আমি ফেলতে পারি না। চলো। রাজ রায়সার সাথে খাবার জন্য যায়। রাহাত ও রাশিদা বেগম আগের থেকেই সেখানে বসেছিল। রাজকে দেখে রাহাত বলে, রাজ আমি চাই না আমাদের মাঝে কোনো ঝামেলা হোক, তার চেয়ে বরং তুই নিজের মতো করে সংসার করে নে, আমি আমার মতো চলি। ভাইয়া, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি বিয়ের পরের দিনই তোমাদের ছেড়ে আলাদা হয়ে যাই? তাছাড়া যে কোনো উপায় নেই রে ভাই, দেখছিস তো ফাহিমের মায়ের ব্যবহার কেমন হয়ে যাচ্ছে। ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারি না, সবটা মুখ বুঝে সহ্য করি। ভাইয়া, আমি তোমাকে ছাড়া আলাদা খেতে পারবো না। যদি আলাদা খেতে হয় তো ভাবি একাই খাক না।
কি বলিস? আমি আমার স্বামী সন্তান রেখে একা একা খাবো? হ্যাঁ, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা মা বউকে নিয়ে। ঐশীর কথা শুনে রাজ কি বলবে, তার আগেই রাহাত ঠাস ঠাস করে ঐশীর গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে ঐশীর চোখে পানি জমে গেছে। দেখছিস না আমার ভাইয়ে ভাইয়ে কথা বলছে, সেখান থেকে বাম হাতকে ঢুকাতে বলেছে। তুমি ওর জন্য আমাকে মারলে? আমি থাকবো না তোমার সংসারে, আজকেই চলে যাব। যা না, দাঁড়িয়ে আছিস কেন? আমি তো অসহ্য যন্ত্রণা নিতেই পারছি না। ঐশী চলে যেতে নিলে রাশিদা বেগম ঐশীর হাত ধরে আটকাতে নিলে ঐশী এক ঝটকায় দিয়ে শাশুড়িকে দূরে ঠেলে দেয়, যার কারণে রাশিদা বেগম পাশে পড়ে থাকা একটা সিমেন্টের খুঁটির সাথে বাড়ি খায়। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। সেটা দেখে রাহাত গিয়ে ঐশীকে এলোপাথারিভাবে মারতে থাকে। হাতের লাঠিটা ভেঙে গেছে, তবুও মারা বাদ দিচ্ছে না। মা, তোমার কিছু হয়নি, চোখ খোলো মা। রাজ, আমার কিছুই হয়নি, এভাবে ভেঙে পড়িস না তো। মা, তুমি এত মিথ্যাবাদী কেন? ভাবি তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, তাও তুমি আমাকে বুঝতে দাওনি। রাজ, কথা বাদ দিয়ে রাহাতকে আটকা, বৌমাকে তো মেরেই ফেলবে। রাজের এত সময় খেয়াল ছিল না রাহাত যে ঐশীকে মারছে। রাজ দৌড়ে গিয়ে, ভাইয়া কি করতেছো? পাগল হয়ে গেছো? হ্যাঁ, ভাবির কি অবস্থা করে ফেলেছো? কি করব, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। অনেক সহ্য করেছি, আর করতেও পারছি না। ও মায়ের সাথে এত এত খারাপ ব্যবহার করে, যেটা কেউ শত্রুর সাথেও করে না। আমি সব জেনেও কিছু বলতে পারিনি, চোখ বুজে সব সহ্য করে গেছি, শুধু সিরের কথা চিন্তা করে। ওকে মেরে কুচি কুচি করে কাটলেও আমার রাগ শেষ হবে না। রাহাতের কথা শেষ হবার আগেই বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে মাহি বলে ওঠে ও শাশুড়িকে দেখিয়ে, দুলা ভাই, আপাকে মারার আগে আপনার শাশুড়িকে মারেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। এই রকম মায়ের কারণে আমাদের মতো বাড়ির বউরা শাশুড়ির সাথে ভালো ব্যবহার পর্যন্ত করতে পারে না। আপনাকে কান পরা দিয়ে দিয়ে এমন বানিয়েছে। তার মানে এসবের মাস্টার মাইন্ড আমার শাশুড়ি? হ্যাঁ মা, আপা বাড়িতে গেলে শিখিয়ে দিত মা ওর সাথে কেমন ব্যবহার করতে হবে, আর এই সংসার তার হাতে কিভাবে নিতে হবে। এই রাজ, তুই এখনো দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, ধরে নিয়ে আয়, আর এই সমুদ্রের মেয়েকে ধর। রাহাত, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি সবসময় ভেবেছি তোমার মা ভাই সংসারে থাকলে সংসারের উন্নতি হবে না, তাই ঐশী যেন সব কিছু নিজের করে নেয় এসব বুদ্ধি দিতাম। মায়ের কথা শুনেই আমি দিনের পর দিন, মাসের পর মাস মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি। আম্মা আমার সাথে কখনো তার জন্য প্রতিবাদ করেনি, অথচ আমি মূর্খের মতো সব সময় তার উপরে অত্যাচার করেই গেছি। মা, আমাকে ক্ষমা করে দিন। আপনার কথাই ঠিক, শাশুড়িও জন্মদাত্রী মায়ের থেকেও বেশি আপন হয়। ঐশী রাশিদা বেগমের পায়ে পড়ে কান্না করতে করতে ওপরের কথাগুলো বলে। মিসেস রাশিদা চৌধুরী তো নরম মনের মানুষ, তাই অল্পেতেই ঐশীকে ক্ষমা করে দেয়। মায়ের মন তো এমনই। বৌমা উঠো তো, আর তোমার উপরে আমার কোনো রাগ নেই। আমি সব সময় চেয়েছি তুমি তোমার ভুল বুঝতে পারো, আজকে সেটাই হয়েছে। আজকে আমি অনেক খুশি, আল্লাহ আমাকে দুইটা মেয়ে দিয়েছে। ঐশী ও রায়সা শাশুড়িকে ধরে কান্না করে দেয়। সব রাগ অভিমান দূরে পালিয়ে সুখ ফিরে আসে। সবাই মিলে একসাথে বসবাস করতে থাকে। আপনাদের একটা কথাই বলবো, কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। বাবা মা শ্বশুর শাশুড়ি সংসারে থাকলে তারা কখনো বোঝা হয় না। তাদের আল্লাহর নেয়ামত মনে করে সবসময় তাদের সেবা করুন। এতে আল্লাহ আপনাদের দুনিয়া ও আখিরাতে দুই জায়গায় সুখে করবে। ভালো থাকবেন সবাই। আবার হাজির হব নতুন কোনো মন মাতানো গল্প নিয়ে। সেই পর্যন্ত অপেক্ষা করুন।